তাহলে সবাই হাসান স্যারের বইয়ের জাস্ট বংশগত বস্তু পার্টটা সামনে রাখবা। আমি নিউ এডিশনের বই থেকেই পড়াবো, সো নিউ এডিশনে যা যা ছিল সব বলে দিব, ঠিক আছে? যা যা এক্সট্রা আছে, কোত্থেকে কতটুকু পড়তে হবে সবগুলো বলে দিব। রাতের ক্লাস হবে না, সো টেনশন করার কোনো কারণ নাই। আমি যা পড়াবো ক্লাসে এখন মনোযোগ দিবা, ক্লাসেই যেন পড়া শেষ হয়। ওকে, আমি এখন পড়ানো স্টার্ট করব। এই পড়ানো যখন আমি স্টার্ট করব, একটা ফালতু কমেন্ট আমি দেখবো না, আমি কাউকে রাখিনি, আমি নিজে ব্লক করব। একটা ফালতু কমেন্ট যদি আমার পড়ানো স্টার্ট করার পর থাকে, আমি তাকে ব্লক করে দিব। হ্যাঁ, আমি অনেক স্লো বলবো, আস্তে আস্তে পড়াবো। এবং আমি যে আমার আগে ক্লাস করেছো, আমি ফার্স্ট কথা বলে আই নো, বাট আমি কিন্তু তোমাদেরকে অনেক বেশি টাইম দিই যে এইটার পর যে কোনো একটা টপিক্স পরে বলি যে কোয়েশ্চেন থাকলে করবা। আমি যখন কোয়েশ্চেনের টাইম দিব তখন কোয়েশ্চেন করবা, না হলে তোমাদের কোয়েশ্চেন উপরে চলে যাবে, তাহলে আমি দেখতে পারবো না। সো আগে আগে কোয়েশ্চেন করলেও আমি দেখতে পারবো না, পরে করলেও হবে না। আমি যখন বলবো তখন তোমরা কোয়েশ্চেন করবা, ঠিক আছে? আজকে থেকে রাতের ক্লাস হবে না, আগে যেরকম সলভ ক্লাস হতো ওরকম করে সলভ ক্লাস হবে, ঠিক আছে? আমরা স্টার্ট করবো বংশগতীয় বস্তু। আমি একটা স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। এরপর আমি আবার বলছি, কোনো ফালতু কমেন্ট যেন না থাকে, একটা ফালতু কমেন্ট যেন না থাকে। আমরা একটা স্ক্রিন শেয়ার করে নিচ্ছি, চলেন। শুধু কি আজকেই না, কোনোদিনে এখন রাতের ক্লাস হবে না, ক্লাস শুধু সকালেই হবে, আর রাতে সলভ ক্লাস যেভাবে ছিল ওইভাবেই হবে। ওকে, না রাতের ক্লাস এখন থেকে ক্যান্সেল, পিচ্ছি না। ওকে, তাহলে আমরা স্টার্ট করবো বংশগতীয় বস্তু কোষের গঠনের শেষ অংশ। আমি কিছুক্ষণ পরপর তোমাদেরকে টাইম দিব, ওই টাইমে তোমরা কমেন্ট করবা, ঠিক আছে? তাহলে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবো। স্টার্ট করছি। আচ্ছা, আমি এতক্ষণ ধরে কথা বলছি, বাট আমি জিজ্ঞেস করিনি অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাও। আমি কিসের উপর এক্সাম হবে বলে দিব ক্লাসের পরে। নিউ রুটিন দিয়ে দিবে গ্রুপে, এখনো দেয়নি, দিয়ে দিবে। আজকে যা যা পড়ানো হবে শুধু তার উপরে এক্সাম হবে, তার মানে শুধু বংশগতীয় বস্তু। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা স্টার্ট করছি বংশগতীয় বস্তু। পিকচার একটু মনোযোগ দাও, এটা নামের মধ্যেই বলা আছে যে বংশগতীয় বস্তু, তার মানে বংশে বংশে যেই বস্তুটা, যে ম্যাটেরিয়ালটা, যেই জিনিসটা ট্রান্সমিট হয়। ধরো আমার আম্মুর চুল সিল্কি ছিল, তাই আমার চুল সিল্কি হয়েছে। তাহলে আমার আম্মুর চুল যে সিল্কি ছিল, ওই বৈশিষ্ট্যটা আমার মধ্যে ট্রান্সফার হয়েছে একটা ক্রোমোজোমের মাধ্যমে। এই যে ট্রান্সমিট হওয়া, এটাকেই বলে বংশগত বস্তু অথবা জেনেটিক ট্রান্সমিশন। তাহলে বংশে বংশে যে জিনিসটা ট্রান্সমিট হচ্ছে সেটা হলো জেনেটিক ট্রান্সমিশন। জীববিজ্ঞানের যেই শাখায় এই জেনেটিক ট্রান্সমিশন নিয়ে আলোচনা করা হয় তাকে বলে বংশগতি বিদ্যা। ওকে, তাহলে আমরা একটু আগাই। এই পরের প্যারাতে একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ আছে যে বংশগতীয় বস্তুর প্রধান উপাদানটা কি? ক্রোমোজোম। বংশগতীয় বস্তুর প্রধান উপাদান ক্রোমোজোম। তাহলে এই যে আমাদের বৈশিষ্ট্যগুলো ট্রান্সমিট হচ্ছে, এটাতে সবচেয়ে বেশি মানে প্রধানলি ভূমিকা রাখতেছে থেকে ক্রোমোজোম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আগাচ্ছি, পিকচার একটু মনোযোগ দিবা, ঠিক আছে? চলো, আমরা স্টার্ট করার আগে গত চ্যাপ্টার মানে গত ক্লাসে আমি এই চ্যাপ্টার থেকে এই ছবিটা দেখিয়েছিলাম দুইবার। এতে যখন আমরা ক্রোমোজোম পড়াচ্ছিলাম তখন দেখিয়েছিলাম, তাই না? ক্লাস নর্মালি 48 আওয়ার্স থাকে। এখন মনোযোগ দাও ক্লাসে। তুমি যদি ক্লাস না করতে পারো 48 আওয়ার্স মানে 2 দিনের মধ্যে তুমি যে কোনো এক সময় ক্লাস করে নিও। ওকে, আমরা স্টার্ট করছি। এই ছবিটা কিন্তু আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, এইটা তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য। কারণ তোমরা অনেকেই বলো আপু ক্রোমাটিন কি, ক্রোমোজোম কি, ক্রোমাটিড কি, ডিএনএ কি, জিন কি, বলতে থাকো না। দেখো, নর্মালি একটা সবারই প্রত্যেকটা কোষে ডিএনএ থাকে, যার মধ্যে জিনগুলো এনকোড থাকে। মানে প্রত্যেকটা ডিএনএ কিছু বৈশিষ্ট্য জিনের মাধ্যমে ডিএনএতেই থাকে। একটা ডিএনএ একটা প্রোটিনকে প্যাঁচায়, তোমরা হিস্টোন প্রোটিনের নাম শুনছো, একটা ডিএনএ একটা প্রোটিনকে প্যাঁচায়। এরকম ডিএনএ আর প্রোটিন মিলে তৈরি করে নিউক্লিয় প্রোটিন। তাহলে যখন একটা ডিএনএ একটা প্রোটিনকে প্যাঁচাবে সেটা হলো নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিনের অক্টামার মানে 8টা পরস্পর যুক্ত হয়ে 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 নিউক্লিওজোম তৈরি করে। ক্লিয়ার? তাহলে নিউক্লিয় প্রোটিন আর নিউক্লিওজোম একই জিনিস। ডিএনএ প্রোটিনকে প্যাঁচাইলো, নিউক্লিয় প্রোটিন তৈরি করলো, নিউক্লিয় প্রোটিন এভাবে ঘন হয়ে হয়ে নিউক্লিওজোম তৈরি করে। এই নিউক্লিওজোম গুলাই পিচ্ছিরা এরকম তন্তু আকার, প্যাঁচায় 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 অনেকগুলো তন্তু আকার হয়, যাকে বলে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু প্রোফেজ দশায় যখন প্রথম দেখা যায়, শুনো, যখন তন্তু আকার থাকে তখন এত ক্লিয়ারলি বোঝা যায় না, বাট প্রোফেজ দশায় কি এটা পুরোপুরি খাটো মোটা হয়, তখন এটাকে বলে ক্রোমোজোম।
ক্রোমোজোমের দুইটা বাহুকে বলে ক্রোমাটিড। আমরা একটা লাইন অলরেডি পড়ে ফেলছি যে বংশগত বস্তু প্রধান উপাদানকে ক্রোমোজোম, কারণ এইটাই আসলে এই যে দেখো আমি যদি এটাকে ব্যাকওয়ার্ডস যাই, দেখো ব্যাকওয়ার্ডস গেলে এটার মধ্যে আসলে জিন থাকে, মানে সবগুলো কোড থাকে যেটা বংশগতির মাধ্যমে এভাবে গিয়ে ট্রান্সমিট হয়। ওকে, তাহলে বংশগত বস্তুর প্রধান উপাদান হলো ক্রোমোজোম। ওকে, আমরা আগাচ্ছি পিচ্ছি, চলো স্টার্ট করছি মেইন পড়া। আজকে আমরা পড়াবো বংশগত বস্তু মানে ডিএনএ আরএনএ, মেইনলি তো ডিএনএ দিয়ে ট্রান্সমিট হয় বংশগত বস্তু, ঠিক আছে? তাহলে ডিএনএ আরএনএ পড়ার আগে ডিএনএ আরএনএ কি? একটা নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড কি এটা জানতে হবে। আমরা এই ফার্স্ট প্যারায় যদি তুমি খেয়াল করো 4 জন বিজ্ঞানীর নাম দেওয়া আছে, এইসব বিজ্ঞানীর সাল পড়তে হবে না, বাট নামগুলো মানে কে কি করেছে একবার করে পড়লে ভালো। এখন তুমি এটাকে কিভাবে মুখস্থ রাখতে পারো এটা আমি একদম ইজি করে বলে দিই তোমাদের, তোমরা আমার সাথে একবার পড়ে ফেলো, দেখবে হয়ে যাবে। স্টার্ট করি। ওকে, ফ্রেডরিক মিশার নিউক্লিন নামকরণ করেছে, মানে তিনি নিউক্লিক অ্যাসিড বলেনি, তিনি নিউক্লিন নামকরণ করেছে, যেটা অল্টম্যান অল্টার করে নাম দিয়েছে নিউক্লিক অ্যাসিড। তাহলে মিশার নিউক্লিন নামকরণ করেছিল, যেটা অল্টম্যান অল্টার করে নাম দিয়েছে নিউক্লিক অ্যাসিড। দেখো আমি কিন্তু কোনো সালটাল কিছু পড়াইনি। এই যে একজনের কোয়েশ্চেন শুন, নিউক্লিয়েড কি তাহলে আপু? তুমি তো আমার আগের ক্লাস করো নাই, একদম শিওর, একদম সাইন করে দিলাম তুমি আমার আগের ক্লাস করো নাই। নিউক্লিয়েড হলো আদিকোষের মধ্যে যে মানে ক্রোমোজোম থাকে সেটা, বৃত্তাকার নিউক্লিয়াস। এখন কোয়েশ্চেন করো না প্লিজ, এই যে পড়ার মাঝখানে যদি কোয়েশ্চেন করো তখন কিন্তু পড়া থেকে ডাইভার্ট হয়ে যায়। আমি তোমাদেরকে টাইম দিব, আমি সব সময় টাইম দিই, আজকে অনেকবার টাইম দিব, বাট এখন প্লিজ দয়া করে কোয়েশ্চেন করো না, ঠিক আছে? আমি যেটা বলছিলাম যে মিশার নিউক্লিন নামকরণ করে, যেটা অল্টম্যান অল্টার করে নাম দেয় নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড কতগুলো উপাদান নিয়ে তৈরি, মেইনলি 3টা উপাদান নিয়েই তৈরি, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। এই 3টা প্রথম দেখেছিল অ্যালবার্ট কোসেল। তাহলে কোসেল নিউক্লিক অ্যাসিডের উপাদানগুলো দেখে এবং বিজ্ঞানী ল্যাভিন 1921 সালে ডিএনএ আরএনএ এই দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটারও সাল লাগবে না, এইভাবে পড়বা। মিশার নিউক্লিন নামকরণ করে, যেটা অল্টম্যান অল্টার করে নিউক্লিক অ্যাসিড করে। অ্যালবার্ট কোসেল নিউক্লিক অ্যাসিডের উপাদানগুলোকে দেখে। ল্যাভিন, তুমি যদি খুব বেশি সাল পড়তেই চাও, ল্যাভিন 1921 সালে ডিএনএ আরএনএ আবিষ্কার করে। কোয়েশ্চেন, ডিএনএ আরএনএ কি আবিষ্কার করে? ল্যাভিন। কত সাল? 1921 সাল। আর কোনো সাল পড়বা না, খুব পড়তে চাইলে এটা পড়তে পারো। চলে আছে এরপর, নিউক্লিক অ্যাসিড কি ভাঙলে কি কি পাওয়া যায়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সবগুলোতেই থাকে, সাথে নাইট্রোজেন ও ফসফরাস, যেটার পার্সেন্টেজ পরের লাইনে দেওয়া আছে। এটা মেডিকেলের কোয়েশ্চেন ছিল একবার, যে নিউক্লিক অ্যাসিডে মানে নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেনের পরিমাণ কত? 15%। দেখো নাইট্রোজেন বেশি না আর ফসফরাস কম না, এটা মনে রাখবা এইভাবে, এনপি। এনপি এনপি কেন লিখলাম? এন মানে নাইট্রোজেন, পি মানে ফসফরাস, এন আগে, তার মানে এন হলো বেশি থাকে 15%, ওকে, আর পি হলো কম, ফসফরাস 10%। এটা আসছিল একবার, একটু দেখে রাখলাম। চলে আছে এরপর পিকচার দেখো, জীবকোষে কয় ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে? তোমরা অলরেডি বলে ফেলছি যে নিউক্লিক অ্যাসিড আবিষ্কারই হয়েছে দুইটা, একটা ডিএনএ একটা আরএনএ। তাহলে অবশ্যই ডিএনএ আরএনএ এই দুইটাই নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ আরএনএ। ক্লিয়ার? ডিএনএ পুরাটুকুই মানে 100%ই থাকে হলো নিউক্লিয়াসে। এখন আমাকে কোয়েশ্চেন করবো, আপু নিউক্লিয়াস আর ক্রোমাটিনে থাকে, তাহলে যদি কোয়েশ্চেন আসে নিউক্লিওলাস বলবো না নিউক্লিয়াস? আরে বাবা, ক্রোমাটিন কি আকাশ থেকে পড়বে? ওটা তো নিউক্লিয়াসের ভেতরেই আছে। তাহলে অপশনে যখন থাকবে নিউক্লিয়াসই থাকবে, ক্রোমাটিন বলে ক্রোমাটিনে দিবা। তাহলে নিউক্লিয়াস এটাই মাথায় রাখবা, আর কিছু মাথায় রাখার দরকার নাই। যে ডিএনএ 100%ই থাকে হলো নিউক্লিয়াসে, আর আরএনএ 90 ভাগ থাকে সাইটোপ্লাজমে, মাত্র 10 ভাগ থাকে নিউক্লিওলাসে। এখন আবার কোয়েশ্চেন যে আপু নিউক্লিয়াস বলবো না নিউক্লিওলাস বলবো? নিউক্লিওলাসে কি নিউক্লিয়াসের বাইরে? না। তাহলে অবশ্যই যেটাই অপশন থাকবে ওইটাই বলবা। নিউক্লিওলাস থাকলে নিউক্লিওলাস, সব থাকলে নিউক্লিওলাস দিয়ে দিও, কারণ এটা স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে, শেষ। এরকম বাজে কোয়েশ্চেন জীবনে আসেনি, আসবেও না, তোমাদের মাথায় খালি আসে, আর কোথাও আসে না। মেডিকেলে তো আমি জীবনে দেখলাম না। যাই হোক, তাহলে ডিএনএ পুরোটাই থাকে 100%ই থাকে নিউক্লিয়াসে, আরএনএ 90 ভাগ থাকে সাইটোপ্লাজমে, 10 ভাগ নিউক্লিয়াসে, শেষ। আর কিছু এখান থেকে পড়ার দরকার নাই। চলে যাচ্ছি এরপর, নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান। নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান, তাহলে নিউক্লিক অ্যাসিডকে 3 ভাগে ভাগ করা যায়, মানে নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে আমরা 3টা উপাদান পাবো। পিচ্চিরা সবাই মনোযোগ দাও, 3টা উপাদান পাবো। কি কি? 1 নাম্বার পেন্টোজ সুগার, 2 নাম্বার নাইট্রোজেন ঘটিত ক্ষারক, 3 নাম্বার কি বলে এটাকে ফসফরিক অ্যাসিড। পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, ফসফরিক অ্যাসিড। কোন নিউক্লিক অ্যাসিডের জন্য কোনটা লাগবে এটা আমার পড়তে হবে। তার মানে এই যে পেন্টোজ সুগার, ডিএনএ এর জন্য একটা, আরএনএ এর জন্য একটা পড়বো।
নাইট্রোজেন বেস ডিএনএর জন্য একরকম, আরএনএ এর জন্য একরকম পড়বো, ফসফরিক অ্যাসিড দুইটার জন্যই সেম, সো এটা না পড়লেও হবে। ওকে, তাহলে আমরা এখন এই তিনটা উপাদান একটু একটু করে পড়বো। স্টার্ট করছি ফার্স্টে পেন্টোজ সুগার দিয়ে। তোমাদের কোষরসায়ন চ্যাপ্টারটা আই গেস হয়েছে ক্লাস, যদি হয়ে থাকে তাহলে তোমরা জানো যে পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট সুগার, তাই তো? এই পেন্টোজ সুগার অনেকগুলো এক্সাম্পল ছিল, কিন্তু ওখানে এই পেন্টোজ সুগার এক্সাম্পল ছিল রাইবোস, ডিঅক্সিরাইবোস, রাইবোলোস, জাইলুলোস, জাইলোস, অ্যারাবিনোস। তোমরা ওখানে পড়ে থাকার কথা, না হলেও হবে, কোনো সমস্যা নেই, পড়বা। তাহলে পেন্টোজ সুগার মানে যেসব সুগারে 5টা কার্বন থাকে। এই পেন্টোজ সুগারের মধ্যে 2টা পেন্টোজ সুগারের বর্ণনা তোমার বইয়ে ক্লাস মানে আচ্ছা ক্লাস হবে, যাদের হয়নি টেনশন করানো হবে, আমি এখন বলতেছি শোনো। এই 5 কার্বন বিশিষ্ট সুগার মানে যে কার্বন সংখ্যা 5, এই সবগুলোর মধ্যে ইম্পর্টেন্ট দুইটাই ছিল, একটা রাইবোস, একটা ডিঅক্সিরাইবোস। ক্লিয়ার? রাইবোজের নামই হয়েছে এই আরএনএ থেকে, তাহলে যেহেতু আরএনএ এর মধ্যে এই সুগার থাকে তাই এটার নাম রাইবোস সুগার, কারণ আরএনএ এর ফুল ফর্ম রাইবো নিউক্লিক অ্যাসিড। আর যেহেতু ডিএনএ তে ডিঅক্সিরাইবোস থাকে তাই এটার নাম ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে দুইটাতে 2টা পেন্টোজ সুগার থাকে, ডিএনএ তে থাকে ডিঅক্সিরাইবোস, আরএনএ তে থাকে রাইবোস। কোয়েশ্চেন, এই দুইটা পার্থক্য কি, কেন আলাদা আলাদা নাম, তাই না? এইটা ইম্পর্টেন্ট। পিকচার খেয়াল করো, তুমি যদি ছবি দেখো, আমি পরে আরেকটা ছবি দেখাবো, যে রাইবোস সুগারে 2 নং কার্বনে OH থাকে, মানে H আর OH থাকে। বাট তুমি যদি ডিঅক্সিরাইবোস দেখো, দেখো এটা 2 নং কার্বনে OH থাকে না, শুধু H থাকে। পিকচার ডিঅক্সি, তোমরা যেমন একটা ওয়ার্ড পাইলে অ্যাবসেন্ট বুঝো, তেমনি ডি পাইলে ডি মানে কম, তাহলে ডিঅক্সি মানে অক্সিজেন কম। পিছনে আমি কি বলেছি ডাবল ডিঅক্সি, ট্রিপল ডিঅক্সি? না, আমি বলেছি ডিঅক্সি, তার মানে একটা অক্সিজেন কম। কোয়েশ্চেন থাকে কত নং কার্বনে একটা অক্সিজেন কম থাকে, এটাই কোয়েশ্চেন। 2 নং কার্বনে, এই যে 2 নং কার্বনে। তাহলে 2 নং কার্বনে যদি একটা অক্সিজেন কম থাকে তাকে বলা হয় ডিঅক্সিরাইবোস, আর যদি না থাকে মানে অক্সিজেন কম না থাকে, নরমালি থাকে, তাকে বলা হয় রাইবোস। রাইবোস হলো আরএনএ এর জন্য, আর ডিঅক্সিরাইবোস ডিএনএ এর জন্য। এখান থেকে একটা লাইন ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদেরকে এখন বলবো, এটা তোমরা পড়ো না। পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড এই দুইটা একত্রিত হয়ে অ্যাস্টার গঠন করে। পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড একত্রে কি তৈরি করে? অ্যাস্টার। তোমরা মনে রাখতে পারো পি প্লাস পি, পি প্লাস পি ইকুয়ালস টু অ্যাস্টার। পি প্লাস পি মানে কি? পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড, এই দুইটা একত্রিত মিলিত হয়ে কি তৈরি করে? অ্যাস্টার। এটা একটু মাথায় রাখো, কারণ আমরা বিভিন্ন সময় নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড এগুলো পড়ি তো, বাট এই যে অ্যাস্টার তৈরি করে এই দুইটা পিপি, এটা আমরা জানি না, একটু দেখে রাখবো। তাহলে আমি যেটা বলছিলাম যে কত নং কার্বনের উপর ভিত্তি করে এদের ভাগ করা হয়েছে? 2 নং। যদি OH থাকে তার মানে রাইবোস, আর যদি একটা ও কম থাকে, অক্সিজেন কম, ডিঅক্সি, তাহলে তাকে বলা হয় ডিঅক্সি রাইবোস। ঠিক আছে, চলে আছি এরপর। পিছিয়ে আমাদের রাইবোস সুগার শেষ, সরি পেন্টোজ সুগার শেষ, চলে আছি নাইট্রোজেন ঘটিত ক্ষারক। নাইট্রোজেন ঘটিত ক্ষারক মানে যেসব ক্ষারকে নাইট্রোজেন থাকবে মাস্ট। এই নাইট্রোজেন ঘটিত ক্ষারককে রিং এর ওপর ভিত্তি করে, আমি কিন্তু এক একটা জিনিস 2-3 বার বলছি, একটু মনোযোগ দাও, দেখবা ক্লাসে পড়া হয়ে যাবে। রিং এর ওপর ভিত্তি করে তাকে 2 ভাগে ভাগ করেছে। নাইট্রোজেন ঘটিত ক্ষারককে রিং এর উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করেছে, একটা 2 রিং, একটা 1 রিং। এদের নাম আবার পিউরিন, পাইরিমিডিন। পিউরিন, পাইরিমিডিন। এখন যার নামটা ছোট, যদিও পিউরিনের নামটা ছোট, তার ইম্পর্টেন্স অনেক বেশি পাইরিমিডিনের চেয়ে। তাহলে পাইরিমিডিন বড় বাট অত ইম্পর্টেন্ট না, বাট পিউরিন ছোট হলেও তার ইম্পর্টেন্স অনেক বেশি। কিভাবে? চলে এবার একসাথে আমরা পড়ি। তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষারক 2টা, একটা পিউরিন, একটা পাইরিমিডিন। পিউরিন 2 রিং বিশিষ্ট, পিছিয়ে পিউরিন ছোট বাট তার সবকিছু বেশি বেশি বেশি। পিউরিন 2 রিং বিশিষ্ট, তাহলে পাইরিমিডিন যখন পড়বো এটা কত রিং হবে? আমি একটু জুম করে দিই না। পিউরিন 2 রিং বিশিষ্ট, তাহলে যখন আমি পাইরিমিডিন পড়বো কত রিং হবে? 1 রিং। পিউরিনের সংকেত দেখো CHN, তো ঠিক আছে, সংকেত দেখো 544, 544। পাইরিমিডিনের সংকেত হয় 442, 442। এটা হলো 544, ওটা হবে 442। ক্লিয়ার? আর পিউরিন টোটাল 2টা আছে, একটা অ্যাডেনিন, একটা গুয়ানিন। ডিএনএ বলো আরএনএ বলো, দুইটাতেই এই দুইটা থাকতেই হবে। তার মানে ডিএনএ এবং আরএনএ বোথ জায়গায় অ্যাডেনিন ও গুয়ানিন থাকে। ক্লিয়ার? তাহলে এবার খেয়াল করো, এই পুরো পিউরিনটাকে তুমি এই ওয়ার্ডটা দিয়ে মনে রাখতে পারো, ট্যাগ। এখন সবাই যে ট্যাগ করো ট্যাগ করো ট্যাগ করো বলে না, এই ট্যাগ। ট্যাগের টি দিয়ে 2 মানে 2 রিং, এ দিয়ে একটা অ্যান্সার অ্যাডেনিন, আর জি দিয়ে একটা গুয়ানিন। ট্যাগ দিয়ে তুমি এটা মুখস্থ রাখতে পারবা পিউরিনেরটা। এখন যে আমি এতক্ষণ ধরে চিল্লাচ্ছি 2 রিং 2 রিং 2 রিং, 2 রিংটা আসলে কি? ওই যে কার্বনের রিং বিশিষ্ট একটা ইয়ে দেখা যায় না, শৃঙ্খলের মতো একটা
চাকরিক যৌগ, এটাই রিং। এই যে একটা রিং, এই যে একটা রিং, অবশ্যই নাইট্রোজেন আছে। এই যে একটা রিং, এই যে একটা রিং, তাই এই পিউরিনকে বলে 2 রিং বিশিষ্ট। এবার চলো পাইরিমিডিনে যাই। এটা কত রিং বিশিষ্ট বেচিরা? 1 রিং। এটার সংকেত দেখো 442, ওটা ছিল 544, এটা হলো 442, মনে থাকবে। এবং এই নিউক্লিক অ্যাসিড, এই পাইরিমিডিন 3 প্রকার থাকে, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। যার মধ্যে পিচিরা খেয়াল করো, সাইটোসিন ডিএনএ আরএনএ দুইটাতেই থাকে, কিন্তু বাকি দুইটাতেই থাকে না। আমি বলছি এটার নাম বড়, বাট ইম্পর্টেন্স কম। যেমন 1 দেখো সংখ্যাও কম। সাইটোসিন শুধু থাকে, ইউরাসিল শুধু আরএনএ তে থাকে, আর থাইমিন শুধু ডিএনএ তে থাকে। এইটা আমরা মনে রাখি এইভাবে, ইউ দিয়ে ইউরাসিল, আর মানে আরএনএ, তাহলে আরএনএ তে থাকে ইউরাসিল, আর ডিএনএ তে থাকবে তাহলে থাইমিন। ক্লিয়ার? তাহলে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন তিনটাতেই মানে দুইটাতেই থাকে, ইউরাসিল শুধু আরএনএ তে থাকে, থাইমিন শুধু ডিএনএ তে থাকে। ক্লিয়ার? এটা 1 রিং বিশিষ্ট। দেখো একটা করে কার্বন শৃঙ্খল, দেখেছো? এই জন্য এটাকে 1 রিং বলেছে। তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো আমরা পড়ে ফেললাম, পেন্টোজ সুগারও পড়লাম। এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো আসছে, এগুলো আবার নামকরণও করা হয়েছে, মানে কেন এটার নাম বলেছে অ্যাডেনিন, কেন গুয়ানিন, তাই না? তাহলে দেখো এই যে আমরা দুইটা পড়লাম, অ্যাডেনিন এবং থাইমিন, এই দুইটাই আসছে গ্ল্যান্ড থেকে। থাইমাস আমাদের দেহের একটা গ্ল্যান্ড। এই যে থাইরয়েড আছে, তার পেছনে হাইপোথাইরয়েড, তার পেছনে ছোট ছোট করে থাইমাস গ্ল্যান্ড, এটা হলো মস্তিষ্ক থেকে আসছে, আমি ভুল বলতেছি। তাহলে আমাদের দেহে দুইটা অনেকগুলো গ্ল্যান্ড আছে, যার মধ্যে একটা হলো থাইমাস থেকে অ্যাডেনিন ও থাইমিন আসছে। পিচেরা, এই অ্যাডেনিন অর্থ গ্ল্যান্ড, থাইমাস অর্থ গ্ল্যান্ড, এই জন্য দুইটাকে একসাথে বলছে যে অ্যাডেনিন ও থাইমিন, এটা আসছে থাইমাস থেকে। থাইমাস মানে গ্ল্যান্ড, ঠিক আছে? থাইমাস মানে গ্ল্যান্ড। এই থাইমাস থেকে আসলো অ্যাডেনিন, গুয়ানিন, আর সাইটোসিন আসছে সাইটো থেকে। সাইটোসিন আসছে সাইটো থেকে, সাইটো মানে সেল থেকে আসছে সাইটোসিন। আর গুয়ানিন আসছে গু থেকে, নামের মধ্যে আছে গু, তাহলে গু থেকে। কিসের গু? বাদুর বা সিবার্ডের পরন্ত মল। আমি আবার একটু বলি, থাইমাস থেকে, পিছনে আমি যেটা বলতেছিলাম ওটা ঠিকই ছিল। থাইরয়েডের পিছনে হাইপোথাইরয়েড, তার পিছনে ছোট ছোট গ্ল্যান্ড থাকে, যাকে থাইমাস বলে। তাহলে থাইমাস থেকে আসছে অ্যাডেনিন, থাইমিন, এই দুটোই আসছে থাইমাস থেকে। অ্যাডেনো মানেও গ্ল্যান্ড, থাইমাস মানেও গ্ল্যান্ড। সাইটোসিন আসছে সাইটো থেকে, গুয়ানিন মানে গু থেকে। গু কিসের গু? বাদুর বা সিবার্ডের পরন্ত মল থেকে। ক্লিয়ার? সংকেত শুধু পিউরিন, পাইরিমিডিনের, ইয়েস, মুখস্থ করতে হবে, কিছু করার নাই। ঠিক আছে এতটুকু? তাহলে এই যে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলো সব আমরা এখন আস্তে আস্তে পড়বো। চলে আসছি ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড থেকে কিছুই মনে রাখবা না, শুধু আণবিক সংকেতটা, H3PO4, H3PO4। না, গাঠনিক সংকেত কারো লাগবে না, তুমি শুধু মনে রাখবা কয় রিং বিশিষ্ট আর সংকেতটা, মানে আণবিক সংকেতটা, নট গাঠনিক, আণবিকটা। ওকে? তাহলে H3PO4 ফসফরিক অ্যাসিডের সংকেত এটাই। তাহলে আমরা তিনটা মূল উপাদান পড়ে ফেললাম। একটা ছিল পেন্টোজ সুগার, সেকেন্ডটা হলো নাইট্রোজেন ঘটিত ক্ষারক, 3 নাম্বারটা হলো ফসফরিক অ্যাসিড। তাহলে আমরা একটু আগাই। অলরেডি পড়েছি যে পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড পিপি মিলে অ্যাস্টার তৈরি করে। তাহলে বাকিগুলো একটু খেয়াল করি। এখন আমরা পড়বো পিচ্ছিরা নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড। ওকে? এটা নিয়ে তোমাদের অনেক বেশি কনফিউশন থাকে, যেমন নিউক্লিওসাইড কি, নিউক্লিওটাইড কি, তাই না? এটা কনফিউজ হওয়ার কিছু নাই। দেখো, নিউক্লিওটাইড ট দিয়ে না, 3, নিউক্লিওটাইড ট 3, মানে 3টা উপাদান যদি থাকে তাকে বলে নিউক্লিওটাইড, আর যদি 2টা থাকে তাকে বলে নিউক্লিওসাইড। ভুল করবেন না। তাহলে আমি একটু দেখাই দিই তোমাকে। দেখো, যখন নাইট্রোজেন ঘটিত ক্ষারক পেন্টোজ সুগারের সাথে যুক্ত হয়, তার মানে একটা পেন্টোজ সুগারের শুধু নাইট্রোজেন ঘটিত ক্ষারক লাগছে, তাকে বলা হয় নিউক্লিওসাইড। সেই গ্লাইকোসাইডিক যৌগকে বলে নিউক্লিওসাইড। এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি যে পেন্টোজ সুগার 5টা কার্বন, 1 2 3 4 5, পেন্টোজ সুগারের 1 নং কার্বনে নাইট্রোজেনটা যুক্ত হয়, মানে এই বেসগুলা, নাইট্রোজেন বেস অলওয়েজ 1 নং কার্বনে যুক্ত হয়, পেন্টোজ সুগারের 1 নং কার্বনে। ওকে? নিচে খেয়াল করো, কিছু নিউক্লিওসাইডের উদাহরণ দেয়া, জীবনে মেডিকেলে আসে নাই, বাট একবার একটা ভার্সিটি কোয়েশ্চেন আসছিল, নিচের কোনটা নিউক্লিওসাইডের উদাহরণ, সাইটেডিন দিয়েছিল। সো একবার খালি রিডিং পড়বা, মুখস্থ করতে বলছি না, রিডিং পড়বা। ওকে? চলে যাচ্ছে এবার নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওসাইডে দেখো পেন্টোজ সুগার আর নাইট্রোজেন ঘটিত ক্ষারক ছিল, 2টা উপাদান। তাহলে একটা বাকি রয়ে গেল না, ফসফেট। তাহলে যখনই এই নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হবে তাকে বলে নিউক্লিওটাইড। 3টা উপাদানই আসলো। ক্লিয়ার? তাহলে নিউক্লিওটাইড কি? নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট আসবে তাকে বলে নিউক্লিওটাইড, অথবা নিউক্লিওসাইডের ফসফেট এস্টারই হলো নিউক্লিওটাইড। বলতো পিচ্চিরা, আমরা বলছিলাম নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে 3টা উপাদান পাওয়া যায়, এই 3টাই না,
তার জন্যই নিউক্লিওটাইডই হলো নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক। কোয়েশ্চেন এইটা মেডিকেলে যে নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক কোনটি? নিউক্লিওটাইড তিনটা একসাথে না হলে তো গঠন হবে না, তাহলে নিউক্লিক অ্যাসিডের গাঠনিক এককে নিউক্লিওটাইড। ভুল করবা না। এইখানে যেটা আমি বলেছিলাম যে পেন্টোজ সুগারের 1 নং কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত হয়, এই যে ফসফেটটা আসলো এটাকেও তো যুক্ত হতে হবে, তাই না? পেন্টোজ সুগারের 3 আর 5 নং কার্বনে অলওয়েজ ফসফেট যুক্ত হয়, তাহলে নিউক্লিওটাইডে 3 আর 5 নং কার্বনে ফসফেট যুক্ত থাকে। পেন্টোজ সুগারের 1 নঙ্গে থাকে হলো নাইট্রোজেন বেস, 3 আর 5-এ থাকে মানে কি বলে এটাকে ফসফেট যুক্ত হয়। ক্লিয়ার? এই ছবি দিয়ে আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করো, এটা একটা পেন্টোজ সুগার, তুমি ডিঅক্সিরাইবোজ বলো রাইবোজ বলো যেটা ইচ্ছা। 1 নং কার্বনে নাইট্রোজেন বেস, 5 নম্বরে এবং 3 নম্বরের এই জায়গাতেও ফসফেট যুক্ত থাকবে, তাহলে 3 আর 5-এ ফসফেট গ্রুপ। যখন পেন্টোজ সুগার আর নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হয় তাকে বলে পিছনে তাকে বলে নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইড আর ফসফেট গ্রুপ যখন একসাথে যুক্ত হয় তাকে বলে নিউক্লিওটাইড। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। তাহলে নিউক্লিওসাইড হলো পেন্টোজ সুগার নাইট্রোজেন ঘটিত ক্ষারক, আর নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট যুক্ত হবে তাকে বলবে নিউক্লিওটাইড। 1 নম্বরে এটা যুক্ত হয়, 3 আর 5-এ ফসফেট যুক্ত হয়। ক্লিয়ার? আমি ট্রাই করেছি অনেকবার বলার, আই হোপ তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। আমরা নিউক্লিওসাইডের উদাহরণ দেখেছি, নিউক্লিওটাইডেরটাও দেখবো। দেখো তুমি যদি নিউক্লিওটাইডের উদাহরণগুলো খেয়াল করো, যেহেতু ফসফেট যুক্ত হয়েছে, দেখো ফসফেট এবং এটা একটা ফসফরিক অ্যাসিড না, আইদার নামের মধ্যে ফসফেট থাকবে নাহলে অ্যাসিড থাকবে। তাহলে নিউক্লিওটাইডের উদাহরণে তুমি ফসফেট খুঁজবা নাহলে অ্যাসিড খুঁজবা, সেম। দেখো ডিঅক্সিডিও সেম। ওকে, তাহলে আমাদের নিউক্লিওসাইড নিউক্লিওটাইডের এক্সাম্পল শেষ। নিচে দেখো এই নিউক্লিওটাইডের কাজ দেয়া, অনেকগুলো কাজ আছে তাই না? এই কাজগুলোর মধ্যে ফার্স্টে দেয়া, এই কাজগুলো আমাদের লাগবে। ফার্স্টে দেয়া মধ্যবর্তী বিপাকে, তার মানে দুইটা জিনিসের মধ্যে বিপাকের সময় দুইটা নিউক্লিওটাইড কাজ করে, একটা এনএডি একটা এনএডিপি। মধ্যবর্তী মানে দুইটা থাকবে, এটা ভাই এভাবে মনে রাখবে, এনএডি এনএডিপি। ওকে, প্রোটিন সংশ্লেষে কাজ করে জিটিপি, এটা আমি মনে রাখতাম জিপি দিয়ে, জিপি সিম ইউজ করে না তোমরা অনেকে? জিপি, দূরত্ব যতই হোক কাছে থাকুন, জিপি। তাহলে জিপি কি? জি দিয়ে হলো জিটিপি আর পি দিয়ে প্রোটিন সংশ্লেষ। তাহলে প্রোটিন সংশ্লেষ করে কোন নিউক্লিওটাইড? অ্যান্সার হবে জিটিপি। আর শ্বসনে কি তৈরি হয় পিচিরা? এটিপি। তোমরা হাজারবার বলো যে আপু কয়টা এটিপি 36 দিব না 38 দিব? 36টা এটিপি তৈরি হয়, তোমরা জানো। তাহলে শ্বসনে কোন নিউক্লিওটাইড? এটিপি। তাহলে আমরা মধ্যবর্তী বিপাক পারি, প্রোটিন সংশ্লেষও পারি, শ্বসনও পারি, বাকি থাকে ফসফোলিপিড। না পড়লেও হবে, আর পড়লে সিটিপি একটু দেখে রাখতে পারো। ওকে, ক্লিয়ার? এই যে তোমরা এতক্ষণ ধরে আমরা নিউক্লিওটাইড পড়লাম, এই যে 3টা নিউক্লিওটাইড, এর ঠিক নিচে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হয়, তার ঠিক নিচে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হয়, এইভাবে অনেকগুলো নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হতে পারে। যদি 2টা নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয় তাকে বলা হয় ডাইনিউক্লিওটাইড। ডাইনিউক্লিওটাইড কি বন্ড দ্বারা যুক্ত থাকে? দাগাইতে পারো, ফসফোডাইএস্টার বন্ড। ফসফোডাইএস্টার বন্ড, ঠিক আছে? ফসফোডাইএস্টার বন্ড। এই ফসফোডাইএস্টার বন্ডটাকে আমি তোমাদের জন্য ছবি এনেছি, একটু দেখে নাও। যে 3 আর 5 যারা এখনো কনফিউজড, 1 নং এ নাইট্রোজেন বেস, এই যে 3 আর 5 পিকচারে দেখো, 5 নং এ একটা ফসফেট নিচেরটা আছে না, আর এই জায়গাটা ওএইচ আছে না, এইটার হাইড্রোজেন আর এটার হাইড্রোক্সিল আয়ন একটা পানি অণু হিসেবে বের হয়ে যায়, তখন এই ফসফেটটা এই 3 নম্বরে যুক্ত হয়, এই জন্য 3 আর 5। এটাকেই বলে ফসফোডাইএস্টার বন্ড। এটা তো পেজ নাম্বার না, এটা তো আমার নিজের নিয়ে আসা। পেজ নাম্বার মিলবে না, কারণ এক একজনের তো এক এক এডিশন, আমরা পেজ ফলো করতেছি না, বাট যা পড়াচ্ছি নতুন বই থেকে পড়াবো, একটা বাইরে থেকে পড়াবো না, টেনশন করো না, লাস্ট এডিশন থেকেই পড়াবো। তাহলে এটা হলো ফসফোডাইএস্টার বন্ড। ক্লিয়ার? তাহলে যদি 2টা বলো, 3টা বলো, 5টা বলো, 10টা বলো, সবগুলোই কি দ্বারা যুক্ত? ফসফোডাইএস্টার বন্ড। পলিনিউক্লিওটাইডেও দেখো কি বন্ড আছে? ফসফোডাইএস্টার বন্ড। ক্লিয়ার? এখন এই পলিনিউক্লিওটাইড মানে হলো অনেকগুলো একসাথে তৈরি হয়, হ্যালিক্স তৈরি হয়, তাই না? আজকে আমরা যা পড়বো, যেটা তোমাদের প্রবলেম, যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, সবগুলোই দেখবা 5 থেকে 3 এর দিকে হয়। তুমি আজকে যা কিছু পড়বা, এখানে একটা অবজেক্টিভ কিন্তু পড়াই দিলাম, তুমি আজকে যা কিছু পড়বা দেখো সবকিছুই কত থেকে কত দিকে তৈরি হয়? 5 থেকে 3 এর দিকে। অলওয়েজ 5 থেকে 3। 2টা হেলিক্স থাকে, একটা 3 থেকে 5 এর দিকে যায়, যেটা থেকে আমরা ছাঁচকে ইউজ করি, আর একটা 5 থেকে 3। তাহলে সব সময় নতুন যা কিছু তৈরি হবে 5 থেকে 3 মাথায় রাখবা, এটা আমাদের লাগবে, কিছুক্ষণ পরেই লাগবে, ঠিক আছে? এরপরে নিচে লেখা আছে ডিএনএ একটা পলিনিউক্লিওটাইড, আর 2টা নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ আরএনএ অলরেডি বলে ফেলছি। তাহলে পলিনিউক্লিওটাইড কেন পিকচারে দেখো, এই যে একটা নিউক্লিওটাইড, তার নিচে আরেকটা নিউক্লিওটাইড, তাহলে ডাইনিউক্লিওটাইড হলো, তার নিচে আরো এরকম করে অনেকগুলো করে এরকম করে নিউক্লিওটাইড যুক্ত হয়, এটা পলিনিউক্লিওটাইড। ডিএনএ অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে যুক্ত, তাই এটাকে পলিনিউক্লিওটাইডও বলে।
তাহলে ডিএনএ হলো ডাবল হেলিক্সের পলিনিউক্লিওটাইড, আরএনএ সিঙ্গেল হেলিক্স। এই আমরা এখন স্টার্ট করবো ডিএনএ আরএনএ। তার আগে আমি এতক্ষণ যা যা বললাম এর মধ্যে কারো কোনো কনফিউশন? কারো কোনো কনফিউশন? রাফিসা কি বলবো আবার? আপু বুঝিনি। সব স্লাইড আপলোড হয়ে যাবে, আমার ক্লাসের আগেই দেখবো আপলোড হয়ে গেছে। অনেক স্লো বললাম তো, এখন কোনটা বুঝো না সেটা আমাকে বলো। সবাই তো ক্লিয়ারই লিখলো। কারো কোনো সমস্যা আছে? না থাকলেও আমাকে জানো, তাহলে আমি আগাবো। ওকে, আমি ট্রাই করবো একটু স্লো বলার, ঠিক আছে? আমি একটু ট্রাই করবো আবার। যাও, থ্যাংক ইউ। তাহলে ক্লিয়ার হয়েছে। আমরা তাহলে আগে পিছিয়ে আমরা তাহলে নিউক্লিক অ্যাসিড দুইটা ডিএনএ আরএনএ কিভাবে তৈরি হলো এটা বুঝলাম। আচ্ছা, আমি যে লেকচারে দাগ দিচ্ছি মানে আমারটা আসলে তো এত স্পেসিফিক কিছু না, আমারগুলো তো আমি তো অনেক কিছু লিখি না লেকচারে, তো আমারগুলো এইভাবে না দিলেও মনে হয়, তাই না পিচ্ছিরা? যদি এমন কিছু হইতো যে আমি অনেক অনেক ছবি আঁকতেছি, অনেক অনেক লিখতেছি, তাহলে হয়তো এটা ঠিক হইতো, বাট আমার মনে হয় দরকার নাই। নিউক্লিওটাইডের এক্সাম্পল গুলো কিভাবে মনে রাখবা? ফসফেট যুক্ত হয় না নিউক্লিওটাইডে, তো এটার নামের শেষে আইদার ফসফেট থাকবে, আর যেহেতু ফসফেট একটা অ্যাসিড, নাহলে অ্যাসিড থাকবে, আইদার ফসফেট নাহলে অ্যাসিড। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আগাচ্ছি। হ্যাঁ, স্টার্ট করছি ডিএনএ আরএনএ। আচ্ছা, আমি বলে দিব যেন এইভাবেই আপলোড হয়, কিন্তু আমি যতদূর জানি আমার ক্লাস শেষ হওয়ার আগেই হয়তো আপলোড হয়ে যাবে। নাহিন, একটু কষ্ট করে সাইফুল ভাইকে মেসেজ দিয়ে বলে দাও এটা। হ্যাঁ, জি, নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক নিউক্লিওটাইড। পিউরিনের এজি, পিউরিন শুধু পিউরিন না, পিউরিন বলো, পাইরিমিডিন বলো, এজি বলো, যা খুশি বলো, সাইটোডিন বলো, সাইটোসিন বলো, সবগুলাই 1 নং কার্বনে, নাইট্রোজেন বেস মানে 1 নং কার্বনে যুক্ত হবে। চলে স্টার্ট করছি ডিএনএ আরএনএ। পিকচার খেয়াল করে দেখো, আমরা অলরেডি পড়ে ফেলছি। ডিএনএ তে পিউরিন থাকে হলো পিছনে 9 নং নাইট্রোজেন যেটা লেখা আছে ওইটা হলো পুরো একটা ডিএনএ কে নিলে সেখান থেকে 9 নং বের করছে। আমি সেটা বলিনি, আমি পেন্টোজ সুগারের কত নং কার্বন আমি এটা পড়েছি। পেন্টোজ সুগারের 1 নং কার্বনে 9 নং নাইট্রোজেনে না, আমি নাইট্রোজেনের কোনো কথাই বলিনি, নাইট্রোজেন পড়ারই দরকার নাই, তুমি শুধু পড়বা পেন্টোজ সুগার। আমি ছবিটা আবার দেখাচ্ছি, এতটুকুই পড়বা, কত নং কার্বন এটা পড়তে যেও না, কারণ তাহলে তো প্রত্যেকটাই পড়তে হবে। আমি বলেছি পিউরিন বলো, পাইরিমিডিন বলো, সব 1 নং পেন্টোজ সুগারের 1 নং কার্বনে যুক্ত হয়, আর ফসফেট গ্রুপ 3 আর 5। শুধু এতটুকু মাথায় রাখো, তোমার জন্য এর চেয়ে বেশি দরকার নাই, ঠিক আছে? এবং এদের মধ্যে কি হয়, অনেকগুলো পলিনিউক্লিওটাইড, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোক্সিল বের হয় ফসফোডাইএস্টারের মাধ্যমে যুক্ত হয়, যাকে পলিনিউক্লিওটাইড বলে। গঠন টঠন কিছু লাগবে না, আগাচ্ছি। তাহলে ডিএনএ তে দেখো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন থাকে, আরএনএ তেও অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন থাকে। পার্থক্য শুধু এই জায়গায়, আমি বলেছি ইউর, তাহলে ইউরাসিল হলো আরএনএ তে আর থাইমিন হলো ডিএনএ তে থাকে। ক্লিয়ার? এতটুকু পারলেই হবে। ডিএনএ ডাবল হেলিক্স কেন একক হেলিক্স হবে? ডিএনএ সবসময় দুটা থাকে আর আরএনএ একটা, ঠিক আছে? জিটিপিটা আরেকবার, জিটিপি কি? আমি তো জিটিপি নিয়ে কিছু বলি নাই। যা, আসো এবার আসো। ডিএনএ যে বলতেছে ডিএনএ কখনোই একক হেলিক্স না, এই যে ডাবল হেলিক্স এটা অলওয়েজ ডিএনএ। তাহলে ডিএনএ হবে ডাবল হেলিক্স, আরএনএ হবে সিঙ্গেল হেলিক্স, এটা বেসিক, এটা পারতে হবে, ঠিক আছে? এবার আসো, চলে যাব ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা এখন স্টার্ট করব ডিএনএ পড়া। পিচিরা মনোযোগ দিবা, এখন আমি যা পড়াবো তাই। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ কে বলা হয় জীবনের আণবিক ভিত্তি। কোয়েশ্চেন আসে, জীবনের আণবিক ভিত্তি কোন জায়গায় বইয়ে একক হেলিক্স দেয়া বলো তো? ডিএনএ কখনো একক হেলিক্স হয়? এখানে লাইনটা কি তোমরা পড়ছো যে ডিএনএ অণুর প্রতিটা একক হেলিক্স একটি পলিনিউক্লিওটাইড চেইন? এই যে ডিএনএ যে ডাবল হেলিক্স, এইটা একটা পলিনিউক্লিওটাইড চেইন, এইটা একটা পলিনিউক্লিওটাইড চেইন। আরএনএ একক হেলিক্স, এটা একটাই পলিনিউক্লিওটাইড চেইন, এইটা বলছে মানে এটা একটা পলিনিউক্লিওটাইড, এটা একটা পলিনিউক্লিওটাইড, দুইটা থাকে, এটাই বুঝাইছি। ওকে পিচিরা, আই হোপ ক্লিয়ার হয়েছে, নাহলে আবার বলে দিব, সমস্যা নেই। তাহলে চলো আমরা যেটা পড়ছিলাম, তাহলে ডিএনএ কি বলা হয়? জীবনের আণবিক ভিত্তি, ঠিক আছে? জীবনের আণবিক ভিত্তি কাকে বলে? ডিএনএ কে। এবার আসো, ডিএনএ গঠনে কি কি ছিল অলরেডি আমরা পড়েছি। দেখো, ডিঅক্সিরাইবোজ সুগার ছিল, পড়েছি। অ্যাডেনিন,
গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এটাও পড়েছি, এবং ফসফরিক অ্যাসিড। তাহলে এটা কি তোমার আর মুখস্থ করতে হবে না? তাহলে এটা মনে রাখবা, এই ডিএনএ ভাঙলে কি কি পাওয়া যায়, শেষ। পরের প্যারায় কিছু অবজেক্টিভ আছে যেটা তোমাকে পড়তে হবে। একটা হলো মানুষের ডিপ্লয়েড কোষে কত গ্রাম ডিএনএ থাকে, 5 থেকে 6 পিকোগ্রাম একটা কোষে থাকে 5 থেকে 6 পিকোগ্রাম। আর প্রাপ্তবয়স্ক মানুষের দেহে টোটাল ডিএনএ কত গ্রাম থাকে, 100 গ্রাম। এটা জাস্ট অবজেক্টিভের জন্য, একটু কষ্ট করে পড়ে ফেলবা, ঠিক আছে? চলে আসি ডিএনএ ভৌত গঠন। এই প্যারাতে আমরা 2টা ওয়ার্ড পড়বো, সবাই একটু মনোযোগ দাও। আমি তোমাদেরকে এটা শেষ করে, ডিএনএ শেষ করে আবার কোয়েশ্চেন করার টাইম দিব। এখন কোয়েশ্চেন করো না, এখন তোমরা একটু মনোযোগ দাও, আমি আবার টাইম দিব, আমি আবার তোমাদের অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? আপু তোমাকে যদি ইফাত এখন একক হ্যালিক্স, একটা ডিএনএ কে ভাঙলে 2টা হ্যালিক্স পাওয়া যায়, প্রত্যেকটাকে একক হ্যালিক্স বল। এটা একক হ্যালিক্স, এটা একক হ্যালিক্স, ঠিক আছে? বাট ডিএনএ কখনো একটা হ্যালিক্স নিয়ে তৈরি হবে না, তাহলে মাঝখানে বন্ড তৈরি করতে হবে। তো যেটা আমি পড়াবো, এই যে মাত্র আসলাম ডিএনএ মডেলে, তো তুমি যদি এখন মনোযোগ না দাও তাহলে হবে না। আমি তোমাদেরকে বলেছি মনোযোগ দাও, এরপরে ডিএনএ শেষ হোক, এরপর তোমরা আমাকে আবার কোয়েশ্চেন গুলো করো, তারপর আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? একটু মনোযোগ দাও কষ্ট করে। তাহলে আমরা পড়াচ্ছি এই যে ডিএনএ ভৌত গঠন। এখান থেকে আমরা 2টা ওয়ার্ড পড়বো, একটা হলো ফাল্গুন স্টেইনিং, একটা হলো চারগ্রাফস রুল। একটা ফাল্গুন স্টেইনিং, একটা চারগ্রাফস রুল। পিচ্চিরা মনোযোগ দেন। ফাল্গুন স্টেইনিং কি, একটা বিজ্ঞানীর নাম আছে রবার্ট ফাল্গুন। আগের পদ্ধতি এরকম ছিল, যে কোনো জিনিসকে আলাদা করতে হলে রং ইউজ করতো, যে এই রং দিয়ে দিলাম, যে ব্যাকটেরিয়া নিবে সে এই ব্যাকটেরিয়া, যে নিবে না সেই ব্যাকটেরিয়া। তেমনি রবার্ট ফাল্গুন কি করলো, রং দিয়ে দিল, দিয়ে দেখলো ডিএনএ এক কালার নিচ্ছে, আরএনএ এক কালার নিচ্ছে। এই যে ডিএনএ রঞ্জন পদ্ধতি, এটাকে বলা হয় ফাল্গুন স্টেইনিং। ইম্পর্টেন্ট না, তাও বলে দিলাম। তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো চারগাফ রুল। বিজ্ঞানী আরউইন চারগাফ, তিনি ডিএনএর জন্য আবিষ্কার করেছে, তো তাই ডিএনএ গুলোই বলেছে, মানে থাইমিনকে নিয়ে বলেছে। বিজ্ঞানী আরউইন চারগাফ বলেছে প্রত্যেকটা ডিএনএ তে যত সংখ্যক অ্যাডেনিন থাকে তত সংখ্যক থাইমিন থাকে, যত সংখ্যক সাইটোসিন থাকে তত সংখ্যক গুয়ানিন থাকে। এটাই রুলস, মানে অলওয়েজ অ্যাডিনিনের সাথে থাইমিনই বসতে হবে, এবং অলওয়েজ সাইটোসিনের সাথে গুয়ানিনই বসতে হবে, এবং সমান থাকতে হবে। ক্লিয়ার? আমি যখন তোমাদের একটা কোয়েশ্চেন করি, তোমরা আমাকে অ্যান্সার দিবা। আমি যদি বলি যে আমার দেহে 40টা সাইটোসিন থাকে, 50টা অ্যাডেনিন থাকে, 40টা গুয়ানিন থাকে, তাহলে থাইমিন কত? আবার বলি, আমার দেহে 40টা সাইটোসিন থাকে, 50টা অ্যাডেনিন থাকে, 40টা গুয়ানিন থাকে, তাহলে থাইমিন কত, কয়টা? কয়টা থাইমিন? কেউ অ্যান্সার দাও না কেন? ভেরি গুড অমিত, 50টা, তাই না? ভেরি গুড, থ্যাংক ইউ সাবিকুন্নাহার, সাইমা, সবাই পেরেছো, এই তো ভেরি গুড। তাহলে যদি অ্যাডেনিন 50টা থাকে, থাইমিন 50টাই। যদি সাইটোসিন 40টা থাকে, গুয়ানিন 40টাই। এবং অলওয়েজ এরাই বন্ডে থাকবে, কখনোই অ্যাডেনিনের সাথে গুয়ানিন বসবে না, ঠিক আছে? কিন্তু চারগাস বলছে এইটা, যে অ্যাডেনিন যতটা থাইমিন ততটা, সাইটোসিন যতটা গুয়ানিন ততটা, শেষ। এই সব ভিত্তি করে বিভিন্ন তথ্য নিয়ে এই ওয়াটসন ও ক্রিক একটা মডেল দিয়েছে। সেই মডেলটা ফাইনাল করেছে পরে। তারা বিভিন্ন তথ্য নিয়ে নিয়ে একটা মডেল দিয়েছে। এই মডেলগুলোর মধ্যে 3 নম্বর পয়েন্টটাই শুধু ইম্পর্টেন্ট, ডিএনএ অম্লীয়। শুধু ডিএনএ কেন, আরএনএও কি হবে, অম্লীয়। এই পিচিরা, ডিএনএ আরএনএ কি, নিউক্লিক অ্যাসিড। এখন তুমি আমাকে বলবো আপু ক্ষারও তো আছে, তাই না? বাট ক্ষারের চেয়ে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, এই জন্য ডিএনএ এবং আরএনএ দুইটাই অম্লীয়। এবং এটাও পড়ে ফেলছি যে এর সংখ্যা টি এর সমান, জি এর সংখ্যা সি এর সমান, শেষ। এখন চলো আমরা ডিএনএ এর মডেলটা পড়বো, যেটা আসলে আমাদের পড়া দরকার। I will climb up this strand of DNA to see where life takes me. চলো আমরা ডিএনএ স্ট্র্যান্ডে উঠে দেখি যে ডিএনএ আমাদেরকে কোথায় নিয়ে যায়। চলে যাচ্ছি পরেরটাতে, ঠিক আছে? চলে যাচ্ছি পরেরটাতে। একজন বিয়ে নিয়ে খুব টেনশিত। পরের পেজে দেখো, এখান থেকে এগুলো আমরা এখন পড়বো না, এখান থেকে আমরা এগুলো কিছু পড়বো না, কারণ আমরা মেইন মডেলটা পড়বো, ডিএনএ ডাবল হেলিক্স মডেল। তো এই ওয়াটসন ও ক্রিক বিভিন্ন তথ্য নেওয়ার পর 1953 সালে সর্বপ্রথম একটা মডেল দিয়েছে, যার জন্য তারা পরবর্তীতে 1963 সালে নোবেল প্রাইজ পাইছে, যেটাকে বলা হয় ডিএনএ ডাবল হেলিক্স মডেল, ঠিক আছে? এই ডিএনএ ডাবল হেলিক্স মডেল আমরা পড়বো। এই পড়ার আগে এই ছবিটা সবাই এক্ষুনি দেখে বুঝে ফেলবো, তারপর আমরা পড়বো। যারা এতক্ষণ ধরে চিল্লা পাল্লা করছিলা যে আপু এটা একক একটা লেখা আছে, একক হেলিক্স, একক হেলিক্স, একক হেলিক্স, কেন আপনি ডাবল বলতেছেন? খেয়াল করো ছবিটা দেখো, এই যে 3 থেকে 5 এর দিকে, 3 থেকে 5 এর দিকে যেটা যাচ্ছে, এটা একটা একক হেলিক্স, একটা পলিনিউক্লিওটাইড চেইন। আরেকটা দেখো 5 থেকে 3 এর দিকে যাচ্ছে,
এটা একটা একক হ্যালিক্স, এটা একটা পলিনিউক্লিওটাইড চেইন। তাহলে ডিএনএ শুধু একটা পলিনিউক্লিওটাইড চেইন না, দুইটা নিয়ে তৈরি হচ্ছে, আমি এটাই বলতে চাচ্ছি। ডিএনএ কে ভাঙলে দুই সাইডে দুইটা পলিনিউক্লিওটাইড চেইন থাকে, আরএনএ তে একটা থাকে। ক্লিয়ার? এইটা একটা একক হ্যালিক্স, এটা একটা একক হ্যালিক্স, যাদের মাঝখানে বন্ড আছে ওগুলাই আমরা এখন পড়বো। সবাই এবার মনোযোগ দাও। তাহলে আমি যদি ডিএনএটাকে ধরি, দেখো 3 থেকে 5 এর দিকে একটা, 5 থেকে 3 এর দিকে একটা, এরা সিঁড়ি, পেঁচানো সিঁড়ির মতো, এই জন্য এটাকে বলা হয় ডাবল হ্যালিক্স। এই ডাবল হ্যালিক্সের এক একটা সিঁড়িকে বা এক একটা প্যাচকে আমি যদি তরঙ্গের সাথে তুলনা করি, ফিজিক্সে পড়েছো না, তাহলে দুইটা তরঙ্গ মুখের মানে দূরত্ব কি, তরঙ্গ দৈর্ঘ্য না? তাহলে এই এক একটা প্যাচের দৈর্ঘ্য হলো 34 আর্মস্ট্রং অথবা 3.4 ন্যানোমিটার। পিচ্চিরা মনোযোগ দাও। তাহলে একটা প্যাচের দৈর্ঘ্য কত? 34 আর্মস্ট্রং অথবা 3.4 ন্যানোমিটার, দুইটাই পড়তে হবে, যে কোনো একটা অপশনে আসবে। 34 আর্মস্ট্রং অথবা 3.4 ন্যানোমিটার। এই একটা প্যাচের মধ্যে কতগুলো নাইট্রোজেন বেস থাকে জানো? 10 জোড়া। এখানে 10টা থাকে, এখানে 10টা থাকে, এখানে 10টা, এখানে 10টা। মানে এই যে এখানে অ্যাডেনিন থাকলে এই সাইডে অবশ্যই থাইমিন থাকবে, এই সাইডে থাইমিন থাকলে এখানে অ্যাডেনিন থাকে, এখানে সাইটোসিন থাকলে এখানে গুয়ানিন থাকে। তাহলে টোটাল থাকে 10 জোড়া। এরকম করে একটা প্যাচের মধ্যে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে, যারা, যদি আমি এটাকে সিঁড়ি ধরি, সিঁড়ির ধাপ তৈরি করে। তাহলে যেহেতু এই পুরো প্যাচটা হলো 34 এবং থাকে হলো 10টা ধাপ, তাহলে একটা ধাপ থেকে একটা আরেকটা দূরত্ব, অথবা একটা মনোনিউক্লিওটাইড থেকে আরেকটা মনোনিউক্লিওটাইডের দূরত্ব কত? 10 দিয়ে ভাগ দাও 34 কে, 3.4। এটাই বলেছে যে 3.4 আর্মস্ট্রং অথবা 3.4 ন্যানোমিটার। ক্লিয়ার? আবার এই যে ডাবল হ্যালিক্স যে আলাদা থাকে, এটা তো প্যাচ খায়, প্যাচ খেয়ে খেয়ে যেন নিজেদের মধ্যে এভাবে লেগে না যায়, আলাদা থাকে, এই জন্য এদের মধ্যে একটা ব্যাস থাকে, মানে এদের মধ্যে একটা দূরত্ব থাকে। ঠিক আছে? তো এই দূরত্বটা হলো ব্যাস। একটা হ্যালিক্স থেকে আরেকটার দূরত্ব হলো 20 আর্মস্ট্রং অথবা 2 ন্যানোমিটার। 20 আর্মস্ট্রং অথবা 2 ন্যানোমিটার। আমি কি তোমাদেরকে বলছি যে তোমরা কোয়েশ্চেন করো? তাহলে তোমরা আমাকে কেন কোয়েশ্চেন করতেছো? আমি যে তোমাদের কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছি না, চলে যাচ্ছে, এরপর কিছুক্ষণ পর বলবো আপু আমার কোয়েশ্চেন অ্যান্সার দেন না। আমি কি বলে দিছি না ফার্স্টে যে আমি তোমাদের টাইম দিব? আমি কি বলে দিছি না যে আমি শেষ করে তোমাদেরকে টাইম দিব? তাহলে তোমরা কেন কোয়েশ্চেন করেই যাচ্ছ? আমি ডিএনএটা শেষ করি, তোমরা কোয়েশ্চেন করবা, আমি অ্যান্সার দিব। তোমরা এখন কোয়েশ্চেন করলে কি আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারতেছি? আমি পড়াবো না, এখন কোয়েশ্চেন অ্যান্সার দিব। আমি কোনোদিন কি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার না দিয়ে গেছি? কখনো গেছি? কোন কোয়েশ্চেনটা অ্যান্সার তুমি আমাকে জিজ্ঞাসা করছো, আমি বলছি আমি বলবো না, বা আমি বলবো না, লুকায় রাখছি যে না বলা যাবে না কোয়েশ্চেন অ্যান্সার? বলছি একবারও? যেটা বুঝোনি ওটাও তো এখন বুঝাই দিলাম। কোয়েশ্চেন যখন করতে বলবো কোয়েশ্চেন করবো, আমি সবগুলো অ্যান্সার দিব, বাট এখন কোয়েশ্চেন করতেছে আমি একটা অ্যান্সারও দিব না, আমি বলে দিলাম। একটা হ্যালিক্স থেকে আরেকটা হ্যালিক্স, এই দুটো যেন সংঘর্ষ না হয়, এদের মধ্যে একটা ব্যাস থাকে বা দূরত্ব থাকে, এটা হলো 20 আর্মস্ট্রং। তাহলে আমরা টোটাল 3টা সংখ্যা পড়লাম। প্যাচের দৈর্ঘ্য 34, একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইড 3.4, আর একটা হ্যালিক্স থেকে আরেকটা হ্যালিক্স হলো 20 আর্মস্ট্রং। ক্লিয়ার? 3বার বললাম, 3টা সংখ্যা। এবার আসো এই পাশের ছবিটাতে। এই পাশের ছবিটা যদি খেয়াল করো, আমি যেটা বলছিলাম যে আমি যদি এটাকে একটা সিঁড়ি আকারে ধরি, সিঁড়ির র্যালিংস তৈরি করছে দেখো পেন্টোজ সুগার এবং ফসফেট, আর সিঁড়ির বেস এগুলো তৈরি করেছে হলো নাইট্রোজেন বেস। এগুলা, এই যে এই মাঝখানের গুলো হলো ধাপ, এটা হলো নাইট্রোজেন বেস। বলেছি যে অ্যাডেনিনের সাথে অলওয়েজ থাইমিন লাগবে, সাইটোসিনের সাথে অলওয়েজ গুয়ানিন লাগবে, তাই না? এরা পরস্পর, এই যে এতক্ষণ ধরে যে একক না দ্বি, এটা নিয়ে যে কনফিউশন, এরা পরস্পর বন্ড তৈরি করে। দেখো এরা সবসময় যুক্ত থাকে কি দ্বারা? হাইড্রোজেন বন্ড। এই জন্য তো এইটা, এই হ্যালিক্স এই হ্যালিক্সের সাথে যুক্ত থাকে কি দ্বারা? হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডের সংখ্যা সি আর জি, মানে সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে 3টা এবং অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে 2টা। তাহলে দেখো এই যে 1 2 3, আবার এখানে দেখো 1 2। তাহলে কোয়েশ্চেন যদি থাকে অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ড কয়টা? 2টা। আর সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে হাইড্রোজেন বন্ড কয়টা? 3টা। ঠিক আছে? এতটুকু মাথায় রাখো। এবার চলো আমি তোমাদেরকে বই দাগায় দিব, যা যা দাগাবো একটু মনোযোগ দিবা, দেখবা হয়ে যাবে। তাহলে আমরা যেটা পড়ছিলাম ওয়াটসন ও ক্রিকের ডাবল হ্যালিক্স মডেল, যে এটা ডান থেকে বামে ঘোরানো পেঁচানো সিঁড়ির মতো, যাকে ডাবল হ্যালিক্স বলে। একটা 5 থেকে 3 হয়, একটা 3 থেকে 5 হয়। এখন একজন কোয়েশ্চেন করেছে কেন আপু একটা 3 থেকে 5 একটা 5 থেকে 3? কারণ যদি এখানেও 3 হয় এখানেও 3 হয়, তাহলে তাদের মধ্যে আকর্ষণ থাকে, এইটা কখনোই হবে না। তাহলে দুইটা হ্যালিক্স আলাদা পেঁচাইবে না, নিজেদের মধ্যে লেগে এরকম করে এরকম এরকম করে নষ্ট হয়ে যাবে। এটা রুলস,
এটা রুলস যে 3 আর 5 দুটো অপোজিটে থাকতে হবে, তাহলে তারা একটু বিকর্ষণ থাকবে, তাহলে এই 20 আর্মস্ট্রংটা মেনটেন হবে, আর কিছু না। ক্লিয়ার? এবার আসো যে পরেরটাতে যাচ্ছি, পরের পেজে দেখো যে এখানে একজোড়া নাইট্রোজেন বেস থাকে। আমরা অলরেডি বলেছি ফসফেট 3 আর 5 নং কার্বনে যুক্ত থাকে, আর ক্ষারকগুলো 1 নং কার্বনের সাথে। আমি জুম করেই কিন্তু পড়াচ্ছি। তাহলে এই যে কোয়েশ্চেনটা একজন করেছিল কি জানি 9 নং, ওটা তোমার পড়ার দরকার নেই যে কয় নং নাইট্রোজেনে। তুমি জাস্ট মনে রাখো পেন্টোজ সুগারের 3 আর 5 এ যুক্ত থাকে ফসফেট, 1 নং এ যুক্ত থাকে ক্ষারকগুলা। ক্লিয়ার? অলরেডি বলেছি অ্যাডেনিনের সমান থাইমিন, গুয়ানিনের সমান সাইটোসিন থাকে, এবং এটাও বলেছি যে অ্যাডেনিনের সাথে থাইমিনের 2টা হাইড্রোজেন বন্ড, সাইটোসিনের সাথে গুয়ানিনের 3টা হাইড্রোজেন বন্ড পড়েছি। এটাও বলেছি যে দুটা প্যাচের মধ্যে বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 আর্মস্ট্রং অথবা 3.4 ন্যানোমিটার। এই প্রত্যেকটা প্যাচের মধ্যে ধাপ থাকে 10টা, তাহলে একটা থেকে আরেকটার দূরত্ব কত? 3.4 আর্মস্ট্রং অথবা 0.34 ন্যানোমিটার। একটা হ্যালিক্স আরেকটা হ্যালিক্সের মধ্যে ব্যাস হলো 20 আর্মস্ট্রং। যেন প্রজাতি ভেদে বিভিন্ন হতে পারে, এগুলো যেন আলাদা থাকে, কখনো একই রকম না হয়, দরকার নাই। চলে আছি 11, 12, 13 ঠাডা মুখস্থ করবা। 11 নম্বর আমরা পারি যে প্রতিটা ঘূর্ণনে মনোনিউক্লিওটাইড কয়টা? 10 জোড়া, যেটা পড়ে ফেলছি, তাই না? এই 10 জোড়া এমন ভাবে সজ্জিত থাকে যেন আমি যদি গুনি হাইড্রোজেন বন্ড টোটাল 25টাই হয়। ক্লিয়ার? তাহলে এই 10 জোড়াটা এমন ভাবে থাকে, মানে অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন এইভাবে থাকে যেন প্রত্যেকটা হাইড্রোজেন বন্ড গুনলে 25টা থাকে, একটা ঘূর্ণনে 25টা থাকে। ক্লিয়ার? এবার আসো এই লাইনটা যে ডিএনএ এর আণবিক ওজন কত? 10⁶ থেকে 10⁹ একক নাই, বা একক হলো ডালটন, যেহেতু বইয়ে নাই পড়ার দরকার নাই, তুমি জাস্ট মনে রাখো ডিএনএ আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ ডালটন। ক্লিয়ার? বুঝছি? ওকে, আসেন এবার আমরা আগে চলে আসছি ডিএনএ এর কাজ। ডিএনএ এর কাজ পিচ্ছিরা অনেক কঠিন কিছু না, আমি কিভাবে মনে রাখতাম দেখো, এটা না অনেক কিছু ভিত্তি, আমি অলরেডি বলছি, যেমন ক্রোমোজোমকে গঠন করে ডিএনএ, বংশগতির আণবিক ভিত্তি, পরিবৃত্তি বা মিউটেশনের ভিত্তি। আমাকে কেউ কেউ এরপরে কিছুক্ষণ পরপরই জিজ্ঞেস করবা যে আপু পরিবৃত্তি কি, মিউটেশন কি? এতক্ষণ যা পড়ালাম যে অ্যাডিনিনের সাথে অলওয়েজ থাইমিন থাকবে আর সাইটোসিনের সাথে অলওয়েজ গুয়ানিন থাকবে, কোনো কারণে সেটা কার্সিনোজেনিক পদার্থ হতে পারে, রেডিয়েশন হতে পারে, এক্স রে হতে পারে, কোনো কারণে অ্যাডিনিনের সাথে থাইমিন না বসে সি বসলো মানে সাইটোসিন, অথবা সাইটোসিনের সাথে জি না বসে টি বসলো, ভুল হয়ে গেল না পিচ্ছিরা? এটা চেঞ্জ হয়ে গেল না? এটাকেই বলে মিউটেশন। এইগুলো চেঞ্জ হওয়াকে বলে মিউটেশন, এবং ডিএনএ এর পক্ষে শুধু সম্ভব সে তার ভুলকে ঠিক করতে পারে। সে দেখলো তার এক জায়গায় ভুল হয়েছে, সে আবার ব্যাক করবে, করে তার এই ভুলগুলোকে ঠিক করতে পারে। তাহলে ডিএনএ কোথাও গোলযোগ দেখা গেলে মেরামত করা সক্ষম। ঠিক আছে? আর বাকি মানে বাকিগুলো সব বৈশিষ্ট্য দিয়ে মনে রাখো, এরা বৈশিষ্ট্য ধারণ করে, বৈশিষ্ট্য বংশ পরম্পরায় নেয়, বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। ডিএনএ কাজ শেষ। একটু ভালো মতো একবার রিডিং পড়বা, পরিবৃত্তিটা বোঝানোর জন্য এটা বুঝালাম। এরপরে নিচে এই জায়গাটায় ডিএনএ এর তাৎপর্যতে যাও, শুধুমাত্র বোল্ড লাইনগুলো পড়বা। নির্ভুল প্রতিলিপি, জৈবিক সংকেত বহন, প্রোটিন সংশ্লেষণ, মিউটেশন ছাড়া পরিবর্তন হয় না। তার মানে ডিএনএ পরিবর্তন হয় কিসের মাধ্যমে? শুধুমাত্র মিউটেশন, আর কোনোভাবে না। এবং ডিএনএ এই মিউটেশনটাকে ঠিক করতে পারে। আর জৈবিক সংকেত প্রয়োগ। জাস্ট রিডিং, ওকে? আমি এটা তোমাদের ডিএনএ শেষ করব, তার আগে এই যে নিউক্লিক অ্যাসিড যখন পড়ছিলাম ওখানে একটা সংজ্ঞা ছিল যেটা আমি দাগাইনি, যেটা ছিল যে ওই সংজ্ঞার লাস্টে ছিল নিউক্লিক অ্যাসিড বংশগতি বৈশিষ্ট্য সকল বৈশিষ্ট্য বহন করে বলে এদেরকে মাস্টার মলিকুল বলে। আর ডিএনএ যখন শেষ হচ্ছে ওখানে একটা লাইন আছে যে ডিএনএ হলো মাস্টার মলিকিউল। এখন তোমরা আমাকে পাগল করে দাও যে আপু ডিএনএ মাস্টার মলিকিউল না নিউক্লিক অ্যাসিড, ডিএনএ না নিউক্লিক অ্যাসিড, ডিএনএ না নিউক্লিক অ্যাসিড? পিচ্ছিরা, ডিএনএ কি আকাশ থেকে পড়ছে? এটা কি একটা নিউক্লিক অ্যাসিড না? ডিএনএ মানেই তো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড আছেই তো দুইটা, একটা ডিএনএ আরএনএ। তাহলে অ্যান্সার তুমি অবশ্যই যদি বলে মাস্টার মলিকিউলকে, অ্যান্সার ডিএনএ, শেষ। যদি অপশনে ডিএনএ না থাকে, ডিএনএ কি একটা নিউক্লিক অ্যাসিড, তাহলে অপশনে থাকবে নিউক্লিক অ্যাসিড। তাহলে মানে তার মানে মাস্টার মলিকিউলকে ডিএনএ, ডিএনএ ডিএনএ ডিএনএ। যদি ডিএনএ না থাকে, ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, তখন নিউক্লিক অ্যাসিড বলা হয়। শেষ। ক্লিয়ার এতটুকু? আমার ডিএনএ পড়ানো শেষ, আমি আরএনএ তে যাব। তার আগে ডিএনএ রিলেটেড যেসব কোয়েশ্চেন আছে বলো, আমি এখন অ্যান্সার দিব। হ্যাঁ, 3, 5 হলো কার্বন সংখ্যা। পেন্টোজ সুগার বলছিলাম না, পেন্টোজ সুগারের 1 নং 2 নং 3 নং 4 নং 5 নং এগুলো। হ্যাঁ, 3, 5 দিয়ে কার্বন সংখ্যা বোঝাচ্ছে। কিন্তু ডাবল হ্যালিক্সের 3 আর 5 প্রান্ত, এটা কিন্তু মানে এই যে ডাবল হ্যালিক্স যেটা বোঝাচ্ছে 3 আর 5 প্রান্ত, এটা কিন্তু কার্বন সংখ্যা না। 3 প্রাইম 5 প্রাইম এটা কিন্তু কার্বন সংখ্যা না।
হ্যালিক্স দুইটাকে আলাদা করার জন্য প্রাইম দিয়ে আলাদা করেছে হ্যালিক্স দুইটাকে, যে এটার এক প্রান্ত যদি 3 প্রাইম হয়, আরেক প্রান্ত, আচ্ছা এটা কেন 3 এটা কেন 5, আচ্ছা আমি ছবিটা বুঝে দিই, ওকে বলে দিই। পিচিরা দেখো, যখন আমি এই ছবিটা থেকে বলে দিচ্ছি, যখনই একটা প্রান্ত শুরু হয়, দেখো প্রান্তগুলো কিভাবে হচ্ছে, এই যে 5 নং কার্বন এখানে ফসফেটটা দেখতেছো, এইটা দেখো ডিএনএ কে যদি ভাগ করো, দেখো তো প্রান্তগুলো কি এইভাবে আসতেছে না? তো দেখো এটা যে 5 থেকে শুরু হয়েছে, এটা 3 তে গিয়ে শেষ হয়েছে, দেখো এরপরে কিন্তু আর আসে নাই। আর এইটা দেখো, এটা কিন্তু 3 তে শুরু হয়েছে, এটা 5 এ গিয়ে ফসফেটে শেষ হয়েছে। তাহলে এইভাবেই থাকে যে ফসফেটের প্রান্ত যদি বাইরে থাকে সেটা হলো 5 প্রাইম, আর যেটা ফসফেট না, মানে ফসফেটের প্রান্ত থাকে না 3 প্রাইমে, সেটা হলো 3 প্রাইম। তাহলে ফসফেটের প্রান্ত এখানে বাইরে, তাই 5 প্রাইমটা নিচে, আর ফসফেটের প্রান্ত এখানে। দুইটা ফসফেট যদি পরস্পর এইভাবে থাকে, তারা নিজেদের মধ্যে আকর্ষণ করে প্যাঁচায় খাবে, এই জন্য দুইটা একসাথে থাকে না। ক্লিয়ার? এটাই বুঝাইছি। আচ্ছা কি কি জানি লিখছে এখানে, এটিজিসি আপু, এখানে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড। আচ্ছা, অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে ডাবল বন্ড, আর সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে ট্রিপল বন্ড। ওকে, প্রাইমটা বলে দিলাম যে ফসফেট যেখানে থাকে ওখানে প্রাইম তৈরি হয়, ফসফেট পি দিয়ে এই জন্য প্রাইম বলা হয়েছে, 3 প্রাইম 5 প্রাইম এভাবে। জুওলজিতে যেটা দেয়া এটা না, মাস্টার মলিকিউল জিনোম, আমি কি জিনোম পড়াইছি? না, মাস্টার মলিকিউল না, মাস্টার ব্লুপ্রিন্ট হলো জিনোম। একটু ভুল আছে কোথাও না কোথাও, মাস্টার ব্লুপ্রিন্ট হলো জিনোম, যেটা তোমরা লাস্ট চ্যাপ্টার আগের চ্যাপ্টারে পাবা বোটানিতে। 34 আর্মস্ট্রং এর অংশটুকু মার্ক করে দিব, এই যে দেখো, এই যে একটা প্যাচ, এই যে একটা প্যাচ ঘূর্ণন, এই ঘূর্ণনের এখান থেকে এতটুকু হলো 34, মানে এখান থেকে শুরু একটা তরঙ্গ, জাস্ট মনে রাখো একটা তরঙ্গ। আপু কোডন কি? আমি কি কোডনে গেছি যে তুমি কোডন জিজ্ঞেস করছো? আমি কোডন পড়াবো, এরপর যদি না বুঝো তাহলে আমাকে বলবা। আরএনএ মাস্টার মলিকিউল না, কারণ আরএনএ বংশগতিতে ডিরেক্ট ভাবে জেনেটিক বস্তু হিসেবে ট্রান্সমিট হয় না, তাই ডিএনএ হয়। ডাবল হ্যালিক্সের ব্যাস মানে একটা থেকে একটা দূরত্ব, ব্যাস না, দুইটা যেন সংঘর্ষ না হয়, যেন দূরত্ব থাকে, এটা হলো 20 আর্মস্ট্রং। বেসগুলোর এক্সচেঞ্জ ঘটে, এক্সচেঞ্জ হয় না। ধরো ইউভি রেডিয়েশন পড়তেছে, ইউভি রেডিয়েশনের জন্য অ্যাডিনিনের পরে থাইমিন বসার কথা, বাট থাইমিনটাই চেঞ্জ হয়ে সাইটোসিন বসে যায়। হ্যাঁ, জিনোম মাস্টার ব্লুপ্রিন্ট। 34 আর্মস্ট্রং এর ভেতরে 10 জোড়া নাইট্রোজেন বেস থাকে, ঠিক আছে, 10 জোড়া। নিউক্লিওসাইডের এক্সাম্পল গুলো যে জাস্ট নামগুলো পড়বা, সাইটিডিন, হিস্টিডিন, অ্যাডেনিন, এভাবে। মিউটেশন ফিক্সড হলেও তার ক্যান্সার হবে না, যার মিউটেশন ফিক্সড হবে না তাদেরই হবে। মার্ক করে দিয়েছি 34 এরটা। পরিবৃত্তি মানে মিউটেশন, জি একই। এ এ মলিকিউল মানে বুঝিনি আমি, এ মলিকিউল কিছু পড়িয়েছি কি? ক্লোরোপ্লাস্টের যেটা প্রবলেম, ওটা তুমি আমাকে এই ক্লাস শেষে আলাদা করে এই জায়গাটা ছবি দিয়ে ট্যাগ করে দিও, আমি তোমাকে অ্যান্সার দিয়ে দিব। ক্লোরোপ্লাস্ট আজকে পড়াচ্ছি না তো, তাই আমি এখন এটা অ্যান্সার দিব না। হ্যাঁ, জিনোম আর ডিএনএ সেম না, কিন্তু ডিএনএ আর জিন সেম। মাস্টার ব্লুপ্রিন্ট জিনোম, ব্লুপ্রিন্ট জিন, আর মাস্টার মলিকিউল ডিএনএ। প্রতিলিপন আমি এখনো পড়াইনি। 25টা হাইড্রোজেন বন্ড প্রতিটা প্যাচে, ফসফেট 3 নাম্বার এবং 5 নং কার্বনে লাগানো থাকে। 25 হাইড্রোজেন বন্ড, এই যে এই ছবিটা দেখো সবাই, দেখো এখানে একটা দুইটা তিনটা, এখানে আছে দুইটা, একটা দুইটা, 5টা হইলো না, টোটাল 10টা এমন ভাবে থাকে যেন এই যে 5টা, এরকম আরো 5টা, এরপর আরো 5টা, এরকম আরো 5টা, টোটাল 25টা থাকে। মানে একটা প্যাচের মধ্যে 25টার বেশি থাকবে না। এটা হলো, তুমি তো বুঝবা না, এখন ডিএনএ কে ভেঙে তোমাকে এখন আমি কিভাবে বুঝাবো বলো? হ্যাঁ, পরিবৃত্তি আর মিউটেশন একই। হ্যাঁ, ট্রিপল বন্ড কেন হয়? আচ্ছা, সি আর জি এর গঠনটা এমনই, মানে সাইটোসিনের সাথে গুয়ানিন লাগতে হলে বন্ধনটা একটু বেশি শক্তিশালী হতে হবে, মানে এখানে বেশি এক্সচেঞ্জ হয় অক্সিজেন আর হাইড্রোজেনের, এই জন্য এটা হাইড্রোজেন বন্ড 3টা, ওখানে 2টা। 3.4 ন্যানোমিটার কি? এটা একটা পরিমাণ। ডিএনএ মাস্টার মলিকুল, এটা ডিএনএ একদম লাস্টের লাইনে লেখা আছে, ডিএনএ এর কাজেরও পরে একদম পরের পেজে দেখো, পরিশেষে বলা যায়। মলিকুল মানে একটা, কি বলবো,
নাইট্রোজেন বেস 10টা, এই যে 10টা, এই যে এই একটা প্যাচের মধ্যে তুমি যদি হিসাব করো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা থাকে। এই 10টা নাইট্রোজেন বেস, এদের মধ্যে যদি যে হাইড্রোজেন বন্ড গুণো তাহলে টোটাল 25টা, এটা বলেছি। মাস্টার মলিকিউল ডিএনএ, মাস্টার ব্লুপ্রিন্ট জিনোম, আর ব্লুপ্রিন্ট হলো জিন। ব্লুপ্রিন্ট গুলো সব লাস্ট চ্যাপ্টার আগের চ্যাপ্টার জীব প্রযুক্তিতে পড়বা, তোমাদের পড়ানো হবে। মিউটেশন মানে বেস চেঞ্জ হয়, হ্যাঁ অ্যাডিনিনের সাথে থাইমিন লাগার কথা, সাইটোসিন লেগে যায়, তাই। এখন আসছে ডিএনএ কি জিন? জি, ডিএনএ মানেই জিন, জিন মানেই ডিএনএ। আমি ছবি দেখাইছি একটা। ভেরি গুড, ক্লিয়ার। তাহলে আমি আগাচ্ছি, আমাদের ডিএনএ পড়া শেষ, আমরা চলে যাবো আরএনএ। পিচিরা মনোযোগ দাও, এখন আমরা আরএনএ পড়বো, এখন আর কোনো কোয়েশ্চেন করবা না, ঠিক আছে? তাহলে আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড, অলরেডি আমরা পড়েছি। 90 ভাগ থাকে সাইটোপ্লাজমে, 10 ভাগ থাকে নিউক্লিয়াসে, পড়েছি আমরা এটা। এবার যাও আরএনএ ভৌত গঠন, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসছিল একবার পরীক্ষায়, সবাই একটু মনোযোগ দাও এবার এদিকে। আরএনএ গঠনে একাধিক ইউ আকৃতির ফাঁস থাকে। আরএনএ কিন্তু একক হেলিক্স, একটা পলিনিউক্লিওটাইড চেইন, দুইটা না। তাহলে আরএনএ এই সাইডে তো কোনো বন্ধন হচ্ছে না, হচ্ছে কি? হচ্ছে না। তাহলে এর গঠনটা দেখো, এই যে এরকম করে থাকে, এই এতটুক, এই এতটুক, এই এতটুক, এই এতটুক, মনে হচ্ছে না ইউ আকৃতির? তাহলে একবার কোয়েশ্চেন আসছিল ইউ আকৃতির ফাঁস দেখা যায় কার গঠনে? ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, জিন। অ্যান্সার হলো আরএনএ। ক্লিয়ার? এই আরএনএ রাসায়নিক গঠন যদি তুমি দেখো, দেখো এখানে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার থাকে, এটা পড়ে ফেলছি। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল থাকে, পড়েছি। আর ফসফেট তো থাকে। তাহলে এটা হলো আরএনএ রাসায়নিক গঠন, যেটা আমরা পড়েছি। আমরা এখন আগাবো। ডাইনিউক্লিওটাইডে টোটাল কয় অণু পানি নির্গত হয়? এক সাইডে হলে অবশ্যই এক অণুই হবে। আমরা আগাচ্ছি, চলে যাচ্ছে আরএনএ শ্রেণী বিভাগ। পিছিয়ে ডিএনএ কে কোনো প্রকার ভেদ করেনি, বাট আরএনএ কে টোটাল 5 ভাগে ভাগ করা যায়। আমি এখন যেটা পড়াচ্ছি, তুমি যদি এটা না বুঝো তাহলে এর পরবর্তীতে তোমার ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সবগুলোতে প্রবলেম থাকবে। সো এখন দয়া করে মনোযোগ দাও, আমি কিছুক্ষণ পর আবার টাইম দিব কোয়েশ্চেনে, তখন কোয়েশ্চেন করে আমি অ্যান্সার দিয়ে দিব। কিছুক্ষণ পর আবার টাইম দিব, সবাই একটু মনোযোগ দাও। আমরা এখন পড়বো আরএনএ শ্রেণী বিন্যাস, টোটাল 5 ভাগে ভাগ করে। টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ, এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, জিআরএনএ মানে জেনেটিক আরএনএ, আরআরএনএ মানে রাইবোজোমাল আরএনএ, আর লাস্ট একটা মাইনর আরএনএ। আবার বলি, ট্রান্সফার, মেসেঞ্জার, রাইবোজোমাল, জেনেটিক, মাইনর। এই 5টার মধ্যে 2টা খুবই ইম্পর্টেন্ট, একটা হলো ট্রান্সফার আরএনএ, একটা হলো মেসেঞ্জার আরএনএ। এই দুটো ভুল করা যাবে না। এই দুটো যদি তুমি বুঝো, দেখবা তোমার ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন অনেক ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ফার্স্টে স্টার্ট করব ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। পিচিরা এখানে অনেকগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলো থেকে কোয়েশ্চেন হয়। টোটাল 3টা সংখ্যা আমরা এখান থেকে পড়বো ট্রান্সফার আরএনএ থেকে। সবাই দাগাও, এটা মুখস্থ করতে হবে, নিজেরা মুখস্থ করবা। দাগাও যে প্রত্যেকটা কোষে কয় ধরনের ট্রান্সফার আরএনএ থাকতে পারে। ট্রান্সফার আরএনএ একটা কোষে থাকে 31 থেকে 42 ধরনের। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা কোষে ট্রান্সফার আরএনএ কয় ধরনের থাকে? 31 থেকে 42 ধরনের। এই ট্রান্সফার আরএনএ তে নিউক্লিওটাইড থাকে, নিউক্লিওটাইড মানে ওই যে 3টা। এক একটা ট্রান্সফার আরএনএ তে নিউক্লিওটাইড থাকে 75 থেকে 90টা। এখন কিছুক্ষণ পর যখন আমি ট্রান্সলেশন পড়াবো, দেখবা ওখানে লেখা আছে 75 থেকে 80টা। তো এখন তোমরা আবার কোয়েশ্চেন করবা, আপু 75 থেকে 80 হবে না, 75 থেকে 90? ফার্স্ট কথা, এরকম কোয়েশ্চেন দেয় না, আর দিলেও 2টা অপশন থাকবে না, যেটা থাকবে ওটা অ্যান্সার দিবা, শেষ কথা। ক্লিয়ার? 2টা অপশন থাকলে যেটা থাকবে সেটা মানে যে কোনো একটা থাকবে, যেটা থাকবে ওটা অ্যান্সার দিবা। তাহলে 75 থেকে 90, 75 থেকে 80 একই কথা। তাহলে একটা টিআরএনএ তে নিউক্লিওটাইড কয়টা থাকে? 75 থেকে 90টা। 2টা সংখ্যা দেখাইছি, এবার দেখাও কোষের প্রায় কত ভাগ টিআরএনএ? 15 ভাগ। কোষের 15 ভাগ টিআরএনএ, এবং এরা সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ। এটা ইম্পর্টেন্ট। একটা কোষের সবচেয়ে ক্ষুদ্র আরএনএ কে? টিআরএনএ। কয় ধরনের থাকে? 31 থেকে 42। টোটাল মনোনিউক্লিওটাইড কয়টা থাকে? 75 থেকে 90। কোষের কত ভাগ থাকে? 15 ভাগ। শেষ। এবার নিচে যাও, যে একটা বিজ্ঞানী নাম হলো আর হলি, তিনি তার সহকর্মীদেরকে নিয়ে একটা মডেল বের করেছিল, তার নাম হলো ক্লোভার লিফ মডেল। পাতা যেমন এই যে এরকম করে থাকে না, পাতা ক্লোভার লিফ এরকম থাকে। তো তিনি এই মডেলটার নাম ক্লোভার লিফ মডেল দিয়েছে, যেটা টিআরএনএ কে ব্যাখ্যা করেছে। এবার সবাই একটু মনোযোগ দাও। টিআরএনএ তে টোটাল 5টা বাহু 4টা ফাঁস থাকে। দেখো এই যে ক্লোভার লিফ মডেল অনুযায়ী টিআরএনএ তে 5টা বাহু 4টা ফাঁস থাকে। এখন তোমরা আমাকে বলবা, আপু বাহু কি ফাঁস কি, তাই না? মনে রাখবা, বাহু মানে ফাঁস, তাহলে সংখ্যা কেন আলাদা, তাই না? যখন টিআরএনএ আবিষ্কার করা হয় তখন টোটাল এই যে এখানে অ্যামাইনো অ্যাসিড বাহু থাকে,
ডি বাহু থাকে, অ্যান্টিকোডন বাহু থাকে, টি বাহু থাকে। টোটাল 4টা বাহু আবিষ্কার হয়েছিল, যাদেরকে ফাঁস বলতো, বাহু বা ফাঁস বলতো। ক্লিয়ার? পরবর্তীতে তারা যখন আবার দেখছে, এখানে একটা অতিরিক্ত বাহু পাওয়া গেছে। তারা এটাকে বাহু ঠিকই বলছে, কিন্তু আর ফাঁস বলেনি, কারণ এটার কাজ ওইভাবে আলাদা করে বাইরে করে নাই। ক্লিয়ার? তারা দেখছে একটা আলাদা বাহু, তাই ওটাকে বাহু রেখে দিছে, বাট ফাঁস বলেনি। এটা আমার দোষ না, এটা বিজ্ঞানীদের দোষ, আমার কিছু করার নাই। তাহলে তোমাকে যদি বলে ক্লোভার লিফ মডেল, ক্লোভার লিফ কারণ এইভাবে থাকে পাতার মতো, ক্লোভার লিফ মডেল অনুযায়ী টিআরএনএতে বাহু থাকে 5টা, ফাঁস থাকে 4টা। কোন 4টা? অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিকোডন, ডি ফাঁস, টি ফাঁস। শেষ। ক্লিয়ার? এই সবগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বাহুটা হলো অ্যান্টিকোডন বাহু। সবচেয়ে ইম্পর্টেন্ট বাহুটাকে অ্যান্টিকোডন বাহু, কারণ সেই কোডকে এমআরএনএ থেকে কোড নেয়, নিয়ে সেটাকে রাইবোজোমে নিয়ে গিয়ে প্রোটিন তৈরি করে। তাহলে এই যে আমার হাত, এই যে প্রোটিন তৈরি হয়েছে, এই যে আমার চুল, এই যে আমার চোখ প্রকাশ পাইছে প্রোটিন আকারে, বিভিন্ন প্রোটিন যে প্রকাশ পাইছে, কে এটাতে হেল্প করছে? ট্রান্সফার আরএনএ। কোড কোথায় ছিল? এমআরএনএতে। কোডগুলো সব লুকায় থাকে এমআরএনএতে, ট্রান্সফার আরএনএ কোডগুলোকে নিয়ে এসে প্রকাশ করে। এটা কিভাবে করে এটা আমরা পরে পড়বো, এখন কোয়েশ্চেন করবা না, পরে আমি এটা বলে দিচ্ছি। তাহলে তুমি জাস্ট মনে রাখো, এটা 5টা বাহু, 4টা ফাঁস থাকে, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যান্টিকোডন ফাঁস, কারণ এটা ছাড়া কাজ হবে না। কিভাবে কাজ করবে পরে বলতেছি পিকচারটা। হ্যাঁ, তাহলে এই লাইনটা পরের লাইনে, পরের পেজে দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস অ্যান্টিকোডন ফাঁস। আর অপোজিট সাইডে যেটা থাকে ওটা হলো অ্যামাইনো অ্যাসিড সাইড, যেখানে এসিসি ধারা অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে। ইম্পর্টেন্ট 2টা লাইন দেখাবো, তার আগে এই কাজটা দেখো। প্রোটিন সংশ্লেষণের সময় এই জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে, ট্রান্সফার করে। কিভাবে করে আমি বলবো, কিভাবে ট্রান্সফার হয় এটা আমি বলবো। চলো আমরা আগাচ্ছি, চলে যাচ্ছি টিআরএনএতে কয়টা বাহু থেকে? 5টা বাহু, 4টা ফাঁস। এটা ইম্পর্টেন্ট, এই জন্য আলাদা করে লিখছি। আর টিএনএ সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ, যেহেতু সবচেয়ে ক্ষুদ্রাকারটা জানি, সবচেয়ে স্থায়ীটাও জানি। সবচেয়ে স্থায়ী আরএনএ হলো আরআরএনএ, মানে রাইবোজোমাল আরএনএ। যেহেতু এটা স্থায়ী, তার মানে অদ্রবণীয়। ক্লিয়ার? যেহেতু স্থায়ী সেহেতু অদ্রবণীয়। এই জিনিসটা আমরা কিছুক্ষণ পরে আরো ভালো মতো ক্লিয়ার হব, তাই এই ছবিটা আমি আবার কিছুক্ষণ পর দেখাবো, এখন আমরা এটা তার যাবো না। তাহলে আমরা টিআরএনএ পড়লাম, অ্যামাইনো অ্যাসিড বাহু থাকে, এখানে অ্যান্টিকোডন বাহু থাকে, আর কোডগুলো থাকে সব এমআরএনএ তে। আমরা এখন এমআরএনএ পড়বো। চলো চলে যাচ্ছি বার্তাবাহ বা মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ তে এই ছবিটা যদি তুমি খেয়াল করো, আমি একটু জুম আউট করি। মেসেঞ্জার আরএনএ একক বিশিষ্ট তো অবশ্যই, সবগুলো কোড করে না। কোড করে না মানে সবগুলো আমাদের দরকার হয় না। দেখেন মাঝখানের অঞ্চলটাকে বলছে কোডিং অঞ্চল, বাট এই যে 5 প্রাইম আর 3 প্রাইম প্রান্ত, এদেরকে কোডিং বলেনি। এখন আমাকে বলবো 5 আর 3 কেন? কারণ যেখানে ফসফেট 5 প্রাইমে থাকে, মানে 5 নাম্বার যেখানে ফসফেট যুক্ত থাকে এটা হলো 5 প্রাইম, আর 3 নাম্বার কার্বনে ফসফেট থাকলে তাকে 3 প্রাইম। শেষ। এবার আসো, তাহলে 5 প্রাইম আর 3 প্রাইম, এদের আবার নামও আছে। এরা কিন্তু কোড করে না পিচিরা, কোড করে শুধু মাঝখানের অঞ্চলটা। এরা হলো নন কোডিং অঞ্চল এবং এদের নাম আছে। মনে রাখবা 5 বড় না, 5 বড় না, তাই ওটার নাম লিড, সে লিড করবে। 5 বড়, সে লিড করবে। তাহলে 5 প্রাইমের নাম লিডার, 3 প্রাইমের নাম ট্রেইলার, টেল, এভাবে এভাবে লেজের মতো ঘুরে। তাহলে আমাদের পড়তে হবে যে এমআরএনএ 5 প্রান্তকে কি বলে, 3 প্রান্তকে কি বলে। ক্লিয়ার? একটা কোষে কত ভাগ আরএনএ? এমআরএনএ 5 থেকে 10। টিআরএনএ কিন্তু ছিল 15 ভাগ, আর এমআরএনএ 5 থেকে 10। এই এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, সে মেসেজ ধরে রাখে, সেই মেসেজকে সে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে নিয়ে আসে। নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে কার কাছে আনে জানো? টিআরএনএ এর কাছে। কেন আনে ওটা আমরা পরে পড়ছি। ওকে, তাহলে মেসেঞ্জার আরএনএ কি করে? সে নিউক্লিয়াসে তৈরি হয়, কারণ সে ডিএনএ থেকে রেপ্লিকেট মানে ওই যে ট্রান্সক্রিপ্ট হয়ে তৈরি হয়, সে নিউক্লিয়াসে তৈরি হয়, ওখানে মেসেজটা নিয়ে সাইটোপ্লাজমে আসে। তাহলে মেসেঞ্জার আরএনএ কি করে? নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আনে, এটাকে কিন্তু চেঞ্জ করে দেয়। তাহলে একটা সুন্দর ছবি দিয়ে দেখা দিই, এটা নন কোডিং পার্ট, এটা নন কোডিং পার্ট। এই এতটুকু অঞ্চল, এই যে গাঢ় পিঙ্ক কালার, এটা হলো কোডিং পার্ট। 5 প্রাইমকে লিডার বলে আর 3 প্রাইমকে ট্রেইলার বলে। ওকে, চলো আমরা আগাচ্ছি। তাহলে আমাদের 2টা আরএনএ শেষ, একটা টিআরএনএ, একটা এমআরএনএ। বাকি থাকে 3টা, একটা রাইবোজোমাল, একটা বংশগতীয় বা জেনেটিক, একটা মাইনর। পিচেরা রাইবোজোমাল আরএনএ মানে যেসব আরএনএ রাইবোজোমের ভেতর থাকে অথবা রাইবোজোম তৈরিতে সাহায্য করে তাদেরকে বলে রাইবোজোমাল আরএনএ। এটা আমি বলছিলাম যে সর্বাপেক্ষা স্থায়ী, তাহলে অদ্রবণীয়। এই রাইবোজোমাল আরএনএ সবচেয়ে বেশি থাকে, 80 থেকে 90 ভাগ। তাহলে টিআরএনএ থাকে 15 ভাগ,
এমআরএনএ থাকে 5 থেকে 10 ভাগ, আর রাইবোজোমাল আরএনএ থাকে 80 থেকে 90 ভাগ। ক্লিয়ার? এতটুকু আমরা আগাচ্ছি। চলে যাচ্ছে বংশগতিও। আমি বলছি যে নর্মালি ডিএনএ কিন্তু বংশগতি বস্তু হিসেবে কাজ করে, আরএনএ না, কিছু ব্যতিক্রম ছাড়া। যেমন সব আরএনএ কি একসূত্রক না, কিছু ব্যতিক্রম। যেটা ব্যতিক্রম ওটা ব্যতিক্রম, ওটা নিয়ে কথা বলে লাভ নাই। এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। তুমি একটা এক্সেপশন বলে আমাকে বলবা না যে এটা কেন হলো, কারণ আরএনএ এক সূত্র কি হবে, এটা দ্বিসূত্র হবেই না। যদি হয়ে থাকে ওটা এক্সেপশন, ওটা আল্লাহ বানাইছে, ওটা আমাদের কিচ্ছু করার নেই। ঠিক আছে? তাহলে নর্মালি বংশগতি বস্তু ডিএনএ, বাট কোনো কোনো ভাইরাসে আরএনএ হতে পারে। এছাড়া মাইনর আরএনএ মানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মাঝখানে এইসব আরএনএ বাদে ছোট ছোট কিছু আরএনএ দেখা যায়, যাদেরকে বলে মাইনর আরএনএ। এখন আমি তোমাদেরকে বলি পিচ্ছিরা, ডিএনএ যেমন বংশগতি বস্তুগুলোকে ট্রান্সমিট করে, আরএনএর প্রধান কাজ প্রোটিন তৈরি করা। তুমি যদি খেয়াল করো, ট্রান্সফার আরএনএ ট্রান্সফার করে প্রোটিন তৈরি করার জন্য, এমআরএনএ বার্তা নিয়ে যায় প্রোটিন তৈরি করার জন্যই। রাইবোজোমাল আরএনএ রাইবোজোম তৈরি করে, এবং রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন। বংশগতীয় আরএনএ প্রোটিন তৈরি করে, মাইনর আরএনএ এনজাইম তৈরি করে, এনজাইম মানে প্রোটিন। তাহলে সবগুলোই কার সাথে যুক্ত? প্রোটিন। আমরা ডিএনএ আরএনএ পার্থক্যটা পড়ে তোমাদেরকে কোয়েশ্চেন করার চান্স দিব। তাহলে ডিএনএ তে সাইটোসিন থাকে, আলাদা হলো থাইমিন, এখানে আলাদা হলো ইউরাসিল। আরএনএ 5 প্রকার, ডিএনএ এরকম কোনো প্রকারভেদ নাই। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় মানে রেপ্লিকেশন হয়, বাট কখনোই আরএনএ থেকে আরএনএ তৈরি হবে না, এটা মাথায় রাখবা। এরা বংশগতির ধারক বাহক, এরা প্রোটিন সংশ্লেষ করে। এছাড়া এদের ওজনটা বেশি, এদেরটা কিছুটা কম। এটি একটু দেখবা। আমাদের ডিএনএ শেষ, আরএনএ শেষ। এখন আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দিব। এরপর আমরা ওই 3টা পার্টে ঢুকে যাব, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। হ্যাঁ, কিছু কিছু ভাইরাস, বললাম না, ওটা এক্সেপশন। এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। কারো কোনো কোয়েশ্চেন আছে পিচ্চিরা? শিট। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে বলো, তাহলে আমরা আগে যাব। গুড, থ্যাংক ইউ বোঝার জন্য। কষ্ট হয়েছে তোমাদের। এই যে তোমরা যদি এখন দেখো, এখন কোয়েশ্চেন করলে আমি অ্যান্সার দিয়ে দিব, বাট এই যে আমি যখন একটা জিনিস পড়াই ওর মাঝখানে যদি কোয়েশ্চেন করো, আমারও কনসেন্ট্রেশন ব্রেক হয়। তোমরা বলো যে আপু দেখবেন না, বাট না দেখলে তো আমি বুঝতেছি না যে তোমরা দেখতে পারছো, তোমরা শুনতে পারছো, কোনো প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, আরএনএ তেও মিউটেশন হতে পারে, একক হেলিক্সে হতে পারে মিউটেশন, মানে হতে পারে, কিন্তু ডিএনএ যেমন নিজের মিউটেশন ঠিক করতে পারবে, আরএনএ তে যদি কোনো কারণে মিউটেশন হয় সেটা ঠিক হবে না, সেটা নষ্টই হয়ে যাবে। তোমাদের পিচ্ছি বলি কারণ তোমরা পিচ্ছি। আমি মেডিকেল পাশ করে বেরো হয়ে গেছি, আর তোমরা এখন মেডিকেলের জন্য পরীক্ষা দিবা, তাই তোমরা পিচ্ছি। টিআরএন এর কোন পার্টটা বুঝুনি ওটা আমাকে বলো। তোমরা টিআরএন এর কাজ যদি না বুঝে থাকো টেনশন করো না, আমি ট্রান্সলেশনে বলবো। কিভাবে প্রোটিন বানায় ওটাই তো আমরা ট্রান্সলেশনে পড়বো, এই জন্য তো বললাম ওটা পড়তে হবে না। তুমি শুধু পার্টগুলো বুঝছো কিনা এতটুকু বুঝলেই হবে। ব্লুপ্রিন্ট অফ লাইফ জিন, মাস্টার ব্লুপ্রিন্ট জিনোম, আর মাস্টার মলিকিউল ডিএনএ। টিআরএনএ আমি ট্রান্সলেশনে আমি আবার বলবো, তোমরা টেনশন করো না। আমি টিআরএনএ আবার বলবো, ট্রান্সলেশনে দরকার আছে, ওকে, আমি বলে দিব। সবগুলা আরএনএ এর কাজ প্রোটিন। বংশগতীয় মানে নর্মালি আমাদের বংশগতি বস্তু হলো ডিএনএ, বাট কিছু কিছু ভাইরাস, এই যে তোমরা এক্সেপশন বলতেছো, যেমন টিএমভি, এটাতে বংশগতি বস্তু হিসেবে আরএনএ কাজ করে। অবশ্যই ডিএনএ তে নিউক্লিওটাইড বেশি হবে। কেন হবে? কারণ এটা ডাবল হেলিক্স, এই জন্য। টিআরএনএ কোথা থেকে তৈরি হয়? অলওয়েজ আরএনএ গুলো, যে কোনো আরএনএ ডিএনএ ভেঙে তৈরি হয়। ডিএনএ ডাবল হেলিক্স থাকে, ওটা ভেঙে আরএনএ তৈরি হয়। এমআরএনএ দুইটা পার্ট, একটা এম মানে 5 প্রাইম, একটা 3 প্রাইম, মানে প্রান্তের গুলো কখনো কোড করে না, কোড করে মাঝখানের পার্ট, ওটাকে কোডিং পার্ট বলে। টিআরএনএ এমআরএনএ পার্থক্য পড়বা, কিন্তু আমি ট্রান্সলেশন পড়াইলে ওটা বোঝা ইজি হবে।
এম আর এন এর কাজ বার্তা, এম আর এন মানে মেসেঞ্জার, সে মেসেজ আনে। কিসের মেসেজ? এটা আমরা ট্রান্সক্রিপশনে পড়বো। তাও বলি, সে নিউক্লিয়াসে তৈরি হয়, ওখানে মেসেজ থাকে, ওটাকে টিআরএন এর কাছে নিয়ে আসে সাইটোপ্লাজমে। আমি অবশ্যই বলবো টিআরএনএ এমআরএনএ এর কাজ আমাকে বুঝাইতে হবে, কারণ আমরা ট্রান্সক্রিপশন পড়বো। ওকে, অ্যান্টিকোডনের কাজও আমরা ওখানে বুঝবো। থ্যাংক ইউ। আমি জাস্ট তোমাদের বলছি টিআরএনএ এমআরএনএ পার্ট গুলো বুঝছো কিনা, মানে ওদের দেহের পার্ট গুলা যে এখানে এখানে এটা এটা হয়, তাহলেই হবে। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ। ও লিডার আর ট্রেইলার কেন বলে এটা আমি জানি না, বিজ্ঞানীরা নাম দিয়েছে তাই এটার নামকরণ। তোমার নাম কেন জামিনুল ইসলাম, এটা কি কোনো কোয়েশ্চেন বলো? এরকম তো কোয়েশ্চেন হয় না। এরকম লিডার আর ট্রেইলার কেন, এটা কোনো কোয়েশ্চেন হয় না। ওকে, চলো স্টার্ট করি। আমরা এখন পড়বো পিকচার, যেটা নিয়ে তোমাদের অনেক 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 ভয়, সেটা হলো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। ফার্স্টেই বলি, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন কিংবা রেপ্লিকেশনের তোমাদেরকে তো আর মেডিকেল কোয়েশ্চেনে বলবে না এই রেপ্লিকেশনের ধাপগুলো লিখো, এই ট্রান্সক্রিপশনের ধাপ লিখো, এটা তো বলবে না। তার মানে এটা কোয়েশ্চেনে আসবে না। তাহলে তোমার জানতে হবে কোয়েশ্চেন কোত্থেকে আসবে। যেটা কোয়েশ্চেন আসবে সেটা আমরা এখন পড়বো, তাই না? চলো স্টার্ট করতেছি। তার মধ্যে সবাই একটু মনোযোগ দিবা। এখন এদিকে মনোযোগ দাও, আমি আবার কিছুক্ষণ পর টাইম দিব, কোয়েশ্চেন করার টাইম দিব, অবশ্যই তোমাকে বলবো। ওকে, আসেন চলেন। ফার্স্ট হলো রেপ্লিকেশন। আমি ফার্স্টেই বলেছিলাম যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, বা ডিএনএ থেকে কখনো এমআরএনএ তৈরি হয় না। এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় বা রেপ্লিকেট হয়, এটাকে বলে মানে রেপ্লিকেশন, অথবা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া। ওকে, যখন এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, তার মানে মেসেঞ্জার আরএনএ কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে। যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় তাকে বলে ট্রান্সক্রিপশন। ক্লিয়ার? এখন আসুন, আমরা রেপ্লিকেশন বুঝলাম, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনটা কি? এই এমআরএনএ যখন প্রোটিন তৈরিতে পার্ট নেয়, কিভাবে না ওটা আমরা পরে বলতেছি। এমআরএনএ যখন প্রোটিন তৈরি করে তাকে বলে ট্রান্সলেশন। পিচ্চিরা, ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলে রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলে ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করাকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে এখানে একটা বাদ গেছে মাঝখানে, রিভার্স ট্রান্সক্রিপশন। দেখতে পারতেছো? যদি কোনো কারণে, কখনোই হয় না, নর্মাল মানুষে হবে না, এটাই অ্যাবনর্মাল, এটাই এক্সেপশন। যদি কোনো কারণে এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয় উল্টা গেল, তখন তাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। একজন আমাকে বলছে আপু আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়? হয়, এই যে এই জায়গায়। কিভাবে, কাদের হয় জানো? বলছিল যে অ্যাবনর্মাল, এইচআইভিতে হয়। এইচআইভি নর্মাল মানুষে হবে না, যাদের এইচআইভি রোগ আছে, একটা ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, তাদের এটা হয় যে তাদের আরএনএ মাঝে মাঝে ডিএনএ তে রূপান্তরিত হয়, যেটা খারাপ, অবশ্যই খারাপ। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন আমরা পরে পড়বো, এটা নিয়ে মাথা ঘামাবা না। আমরা এখন পড়বো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। ওকে, এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, অথবা ডিএনএ থেকে এমআরএনএ, অথবা এমআরএনএ থেকে প্রোটিন, এই প্রোটিন ভাঙে আবার ডিএনএ আসে, এটা একটা চক্রাকারে চলতে থাকে। এই চক্রকে বলা হয় জীববিদ্যার কেন্দ্রীয় প্রত্যয় অথবা সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা কি? এটা তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে। সেন্ট্রাল ডগমা মানে এই যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন সবগুলো চক্রাকারে চলতে থাকে, এটাকে বলে সেন্ট্রাল ডগমা। দেখো, রেপ্লিকেশন এই যে নিজেদের মধ্যে ঘুরতে থাকে, এরপর ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএ তৈরি হয়, এরপর ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি হয়, এটাই জীববিদ্যার কেন্দ্রীয় প্রত্যয় অথবা সেন্ট্রাল ডগমা। আমরা আবার সেন্ট্রাল ডগমায় আসবো, আমরা আবার সেন্ট্রাল ডগমা এবং রিভার্স ট্রান্সক্রিপশনে আসবো। তার আগে আমরা এখন মেইন পড়াগুলো মানে এই তিনটা স্টার্ট করি। ওকে, স্টার্ট করতেছি রেপ্লিকেশন। পিচ্চিরা, রেপ্লিকেশন মানে অনুলিপন বা প্রতিলিপন। প্রতিলিপন আগের বইয়ে ট্রান্সক্রিপশনে ছিল, ট্রান্সক্রিপশন বাংলা ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশনে বাংলা কিছু নাই, তোমার জানার দরকার নাই। তুমি জেনে রাখো রেপ্লিকেশনের বাংলা অনুলিপন বা প্রতিলিপন, যাই আসো রেপ্লিকেশন। এখন আসো, এই রেপ্লিকেশন নিয়ে অনেক বিজ্ঞানী অনেকগুলো প্রকল্প দিয়েছে। সবগুলো প্রকল্প যাচাই বাছাই করে মাত্র 3টা আবিষ্কার হয়েছে, একটা সংরক্ষণশীল, একটা অর্ধ সংরক্ষণশীল, একটা বিচ্ছুরণশীল। ঠিক আছে, সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, বিচ্ছুরণশীল, এগুলো কি এটা বলি, সবাই একটু মনোযোগ দাও, অনেক ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখা ভালো। সংরক্ষণশীল মানে কনজারভেটিভ। ধরো দুইটা, একটা ডিএনএ, ডিএনএ ডাবল হেলিক্স না, এরা কি করবে, এদের আর একসাথে থাকতে ইচ্ছা করতেছে না, এর একটা কাপল ডাবল হেলিক্স, এদের আর একসাথে থাকতে ইচ্ছা করতেছে না, সে কি করবে, সে একে ছেড়ে দেয়, একে ছেড়ে দেয়, ছেড়ে সে নতুন আরেকজনের কাছে যায়, তার ঠিক একটা রেপ্লিকেশন মানে রেপ্লিকেট একটা মডেলের কাছে। দেখো, সে একটা মডেলের কাছে যায়, সে একটা মডেলের কাছে যায়, যাওয়ার পর তার ওই যে পূর্ব প্রেম জাগ্রত হওয়া যেটা বলে, তার আর নতুনটাকে ভাল লাগে না, যেটা এখনকার হয় আর কি, ছাড়ে ধরে ছাড়ে ধরে এরকম আবার আসে, এটাই। তাহলে তার আর নতুনটাকে ভালো লাগে না, সে কি করে, আর নতুনটার সাথে না থেকে আবার পূর্বেরটার কাছে ফেরত যায়।
এই যে ফেরত গিয়ে আবার নিজেরা একটা হেলিক্স হয়ে ডিএনএ তৈরি করা, এইটা হলো কনজারভেটিভ। কারণ দেখো আগে যা ছিল তাই ফেরত আসছে, এখন নতুন গুলা কি করবে, একা থাকবে, বলে আয় আয় আমরা ভাই ভাই, অথবা আয় আয় আমরা বোন বোন। আমি ভালো উদাহরণ দিচ্ছি, এর আবার একসাথে হয়, এটা হলো নতুনটা। তাহলে পুরাতনটা পুরাতন মতোই আছে, এটাকে বলে কনজারভেটিভ, বাট দেখো নতুন একটা ডিএনএ তৈরি হয়েছে। সেমি কনজারভেটিভ কি, একে ছেড়ে দেয় একে ছেড়ে দেয়, দুজন আলাদা হয়ে যায়, যে আমি আর তোমার কাছে নাই, যাও ভাগো, এরকম। এর রেপ্লিকেট তৈরি করে, এর একটা রেপ্লিকেট তৈরি করে, এই যে নতুনটার সাথে সুখে শান্তিতে বসবাস করে, এটা হলো সেমি কনজারভেটিভ। আর ডিসপারসিভ কি, এ আলাদা হয় এ আলাদা হয়, হয়ে প্রত্যেকটা আবার ভেঙে যায়, প্রত্যেকটা ভাঙ্গন আবার তার অপোজিট রেপ্লিকেশন তৈরি করে, এটাকে বলা হয় ডিসপারসিভ বা বিচ্ছুরণশীল। এখন বিভিন্ন বিজ্ঞানী অনেকভাবে পরীক্ষা করার পর দেখেছে 90% কোষে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি ফলো হয়। তোমাকে যদি কখনো কোয়েশ্চেন করে ডিএনএ এর অনুলিপন কোন পদ্ধতি ফলো করে, অ্যান্সার হবে অর্ধ সংরক্ষণশীল, কারণ এটাই বেশি। তাহলে ডিএনএ এর অনুলিপন কোন পদ্ধতি ফলো করে, অর্ধ সংরক্ষণশীল। ক্লিয়ার? পিছনে চলে যাচ্ছি, অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া ডিএনএ অনুলিপন। তাহলে যে প্রক্রিয়ায় মাতৃ ডিএনএ তার অনুরূপ ডিএনএ উৎপন্ন করে তাকে ডিএনএ অনুলিপন বলে। এই ডিএনএ অনুলিপন কোষ চক্রের এস ধাপে সম্ভব হয়, মানে সংগঠিত হয়। এটা আমি তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টারে পড়াবো, কিন্তু এখন এটা মুখস্থ করো, এটা মেডিকেলে 2 বার আসছে, যে ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশন কোষ চক্রের কোন ধাপে দেখা যায়, এস ধাপে। এই এস ধাপ বুঝাইতে হলে এস ধাপের আগের গুলো বুঝাইতে হবে, সো ওইটা আমি কোষ বিভাজন চ্যাপ্টারে পড়াবো। তোমরা এখন এখানে মনোযোগ দাও, যে কোষ চক্রের কোন ধাপে ডিএনএ অনুলিপন হয়, এস ধাপে। জাস্ট এতটুকু ক্লিয়ার, আর পড়ার দরকার নাই। এখন আমরা মেইন পড়ায় যাব, যে রেপ্লিকেশন কি, ট্রান্সক্রিপশন কি, ট্রান্সলেশন কি। তার আগে পিচ্চিরা এবার শোনো, এতক্ষণ যেগুলো আমি বললাম, আমি অলরেডি তোমাদেরকে বলছি যে ট্রান্সক্রিপশন থেকে অথবা ট্রান্সলেশন থেকে কিন্তু কোনো পদ্ধতি আসবে না। তাহলে কোয়েশ্চেন কি আসে তোমাকে এটা জানতে হবে। এই 3টা পদ্ধতি থেকে কোয়েশ্চেন আসে হলো প্রয়োজনীয় উপকরণ, প্রয়োজনীয় উপকরণ থেকে কোয়েশ্চেন আসে, মানে কোনটা হতে কি লাগে। আর সেকেন্ড হলো এখানে অনেক এনজাইম আছে, এনজাইমগুলোর কাজ। তাহলে তুমি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন যখন পড়বা, এই 2টা পার্ট যেন ভুল না হয়। একটা হলো প্রয়োজনীয় উপকরণগুলা, একটা হলো এনজাইমগুলা। একটা প্রয়োজনীয় উপকরণ, একটা হলো এনজাইমের কাজগুলা।